থ্যাংক ইউ মেঘ আমার সাথে জয়েন করার জন্য। জাতীয় নাগরিক কমিটিতে যে সমস্ত মানুষজন যোগ দিয়েছেন ইতিমধ্যে সময়ে, আমরা সেখানে দেখতে পাই যে তারা আদর্শের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রামের একদম ডান বাম মোটা দাগে বলা যায় সব চিন্তা ভাবনার মানুষ এখানে আছে। প্রশ্নটা হচ্ছে যে এই আদর্শিক ভিন্নতার যে জায়গাটা সেইখান থেকে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির যে আদর্শ তৈরি হবে, এখানে যে মিথস্ক্রিয়াটা হবে সেইখান থেকে তারা একটা মধ্যপন্থায় পৌঁছাতে পারবে নাকি আসলে ডান বাম কোনো দিকে আবার সরে যাবে তাদের আদর্শের জায়গাটা? প্রথমত ধন্যবাদ এই আয়োজনটার জন্য। আর প্রথম কথা হচ্ছে যে আমার প্রথমেই হচ্ছে ওই যে কি বলে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি মানে শুরু হওয়ার আগে বলতেছিলেন যে প্রথম কোয়েশ্চেনটা করবেন হচ্ছে অন্য একটা কিছু নিয়ে। তো সেইটা না করে প্রথম প্রশ্নটা নাগরিক কমিটি নিয়ে করাতে শুরুতেই একটা মোহভঙ্গ হয়ে গেছে আরকি। তো মোহভঙ্গটাই আসলে এখানে থিম আরকি। আমার ধারণা যে মানে আমি যদি খুব একটা মিসক্যালকুলেট না করে থাকি তাহলে আসলে এটা খুব একটা মোহভঙ্গ হওয়ার দিকেই মানুষজনের যাবে। কারণ আপনি যেটা বললেন যে আসলে রাজনৈতিকভাবে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক চেতনা তৈরি হবে এবং আলোচনাটা নাগরিক কমিটির তরফ থেকেও বা নাগরিক কমিটি বলা ঠিক না এখন, জাতীয় নাগরিক পার্টির তরফ থেকেও শুরু থেকেই আলোচনাটা এরকমই ছিল যে শেখ হাসিনার যেই সময়, সেই শেখ হাসিনার সময়ে যারা লড়াই করছেন তরুণদের মধ্যে, তাদের একটা নিজস্ব রাজনৈতিক বোঝাপড়া এই গোটা স্ট্রাগলটার মধ্য দিয়ে তৈরি হয়েছে। যেই বোঝাপড়াটাকে ঠিক আমাদের এখানকার যে লেফট রাইটের স্পেকট্রাম সেটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক ক্ষেত্রে সেটার একটা নতুন ভাষা তৈরি হয়েছে, একটা নতুন ভাবনা তৈরি হয়েছে। তো সেইটাকে তারা হচ্ছে এক ধরনের একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়িত করতে চায় বা একটা জায়গায় নিয়ে যেতে চায়। এটা হচ্ছে যদি মানে ইফ আই এম বিইং ভেরি চ্যারিটেবল টু দেম, এটা হচ্ছে মানে তারাও এত ডিটেইলে ভেঙে বলে না। বাট আমি বলতেছি যদি আমি বলি যে তাদের মানে তাদের কেসটা কি, তারা কি বলার চেষ্টা করতেছে, তাহলে এটা হচ্ছে মোটা দাগে তাদের পলিটিক্যাল পিচ। এখন এখানে চ্যালেঞ্জটা হচ্ছে এভাবে করে কোনো পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে না। কারণ পলিটিক্যাল পার্টি আসলে খুব খুব ছোট ছোট ডিফারেন্সের কারণেও যদি জিনিসটা এক্সিস্টেন্সিয়াল হয় তাহলে কিন্তু পলিটিক্যাল পার্টি ভেঙে যায় বা পলিটিক্যাল পার্টি ফর্মডই হয় না। সো আসলে খুব কাছাকাছি চিন্তাভাবনার মানুষকেও এক জায়গায় রেখে একটা পলিটিক্যাল পার্টি করাটা বেশ ডিফিকাল্ট যদি তাদের প্রত্যেকেই নিজেদের চিন্তাভাবনার জায়গাগুলোতে প্যাশানেট হন বা মানে নিজেদের বোঝাপড়াগুলোর ব্যাপারে সলিড হন। তো সেইখানে আসলে এখানে যে মানে যেই প্রক্রিয়াটায় পার্টিটা বানানো হচ্ছে এইটা আসলে মানে কি বলবো মানে আনটেনেবল। কারণ আসলে আপনি একটা মধ্যপন্থী পার্টি কিভাবে বানান? মধ্যপন্থী পার্টি বানান যাদের অবস্থান সেন্ট্রিস্ট, তাদেরকে সাথে নিয়ে। এখন মুশকিল হচ্ছে এইটা কোনোদিনই একটা সেন্ট্রিস্ট পার্টি হইতে পারবে না। কারণ এখানে সেন্ট্রিস্টের সংখ্যা নগণ্য। এই পার্টির ওভারওয়েলমিং মেজরিটির লোকজনরে হচ্ছে বলা যাইতে পারে যে পলিটিক্যালি যদি আমি আসলে যদিও এই লেফট রাইট স্পেকট্রামটা খুবই ঘোলাটে এবং এটা নানানজন নানানভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই পার্টিটার বেশিরভাগ লোকজন রাইট উইং এবং এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য লেফট উইং থেকেও কিছু লোকজন এই পার্টির ভিতরে আছে, তাদের সংখ্যায় কম তাদের কিন্তু তারাও আছে এটা একটা কাউন্টার ব্যালেন্স করার জন্য। তো মোদ্দা কথা হচ্ছে কয়টা লোককে আপনি আসলে এটার মধ্যে সেন্ট্রিস্ট বলতে পারবেন। এখন আপনার একটা পজিশন, আমার একটা পজিশন, এই দুইটা পজিশন নিয়ে আমরা দুজন স্টার্ট করলাম। ইট ইজ ভেরি আনলাইকলি যেটা সেন্টার পয়েন্টে পৌঁছাবে। এই আর্গুমেন্টটা প্রবাবলি আপনি জিতবেন অথবা আমি জিতবো এবং অধিকাংশ ক্ষেত্রে যেই মিডল পজিশন যেটা সেটার জন্য কারো তরফ থেকে সাপোর্ট পাওয়া যাবে না। সো আইদার একটা পজিশন যদি আমি বাইনারির মতো করে চিন্তা করি তাহলে লেফটে পড়বে অথবা রাইটে পড়বে। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে এই লেফট রাইট ডিস্টিংশনটা আসলে ওনারা কিভাবে করেন বা ওনারা এটা দিয়ে কি বুঝান? মানে ধরেন বাংলাদেশে আসলে আমরা এমন অনেক জিনিসপত্রকে রাইট উইং বলতেছি যেগুলো আসলে ফার রাইট। মানে ধরেন অনেকগুলো বিষয়ের অ্যাপিসমেন্ট যে ধরেন মা সিভিল লিবার্টির প্রশ্ন যদি খুব ক্লিয়ারলি বলি, এটা তো মানে এটা তো যে কোনো সেন্ট্রিস্টের জন্য মানে ইভেন মানে আপনি যদি পশ্চিমের দেশের পলিটিক্যাল স্পেকট্রাম অনুযায়ী চিন্তা করেন, সিভিল লিবার্টির প্রশ্নে সেন্টার রাইটও অনেক বেশি নমনীয়। সো আজকে কেন একটা ধরেন আপনার মেয়েদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মব তৈরি হলে বা মাজার ভাঙার মতো ঘটনা ঘটলে বা আপনার গানের আসরে হামলা হইলে বা আপনার ধরেন কোনো একটা আদিবাসীদের উপর আদিবাসীদের কোনো একটা অধিকার হরণ হলে কেন তারা আনইকুইভোকালি বলতে পারতেছে না? কারণ এটা আসলে মানে যেটা তারা তারা সেন্ট্রিজম বলে আসলে মানে ফার রাইটের একটা অংশ যে তারা হচ্ছে একরকম অ্যাপিস করে চলতেছে এই জিনিসটাকে একরকম মানে কিছুটা ধামা চাপা দেওয়ার বা কিছুটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন।
এটা বেশ মানে এখানে মধ্যপন্থী বা মধ্য বামপন্থী চিন্তাভাবনার লোকজন আছে, আমি আগে স্বীকার করছি, কিন্তু এটার কাঠামোগত কারণেই এটা আসলে চিন্তাটা কখনো ওইদিকে মানে যাবে না আর কি। জিনিসটা শেষ পর্যন্ত একটা কি বলবো একটা নতুন সেন্টার রাইট পার্টি হবে। সেটা একটা সেন্টার রাইট পার্টি, কিছু মানুষ বাইরে হয়ে বানাইতে পারে, বানাক না, কিন্তু এটা আসলে একটা এমন একটা অসম্ভব জিনিস প্রমিস করছে যে এটার যে মোহভঙ্গটা হবে, আমার মনে হয় সেই মোহভঙ্গটা খুবই কি বলবো অনেকের জন্য অনেক মানে দুর্দশার হবে আর কি। যাদের মোহভঙ্গ হয়ে গেছে ইতিমধ্যে, আপনি দেখতে পাবেন যে মানে তারা কিভাবে অ্যাপ্রোচ করতেছে বাংলাদেশের পলিটিক্সকে, সেটা আরো অনেক বেশি সিনিক্যাল হয়ে গেছে। এবং এই পার্টিটা যত বেশি এটা বোঝা যাবে, অলরেডি অনেক মানুষের কাছে পরিষ্কার, আরো মানুষের কাছে পরিষ্কার হবে যে এটা আসলে একটা সেন্টার রাইট পার্টির বাইরে আর কিছুই না, তখন আসলে একটা বড় অংশ মানুষের মোহভঙ্গ হবে বলে আমার ধারণা। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নাহিদ ইসলামকে নিয়ে। আহ, নাহিদ ইসলাম মোটা থেকে বলা চলে যে আহ, তরুণদের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক চরিত্র, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, এবং আহ, জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিল, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি করলো, আহ, তাদের ভিতরেও নাহিদ ইসলামের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এবং সবকিছু মিলিয়ে একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে এসেছিল। তো তোমার ব্যক্তিগত অবজারভেশনে তুমি নাহিদ ইসলামকে কিভাবে দেখো? নাহিদ ইসলাম কি একটা ক্যারিশম্যাটিক চরিত্র হয়ে উঠতে পারে কিনা বাংলাদেশের রাজনীতিতে, যে কিছুটা হইলেও বেশ ভালো রকমের একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে নিয়ে আসতে পারবে? উম, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে ক্যারিজম্যাটিক চরিত্র হয়ে উঠতে পারবে কিনা। ক্যারিজমাকে আসলে আমরা কেমনে ডিফাইন করি তার উপর ডিপেন্ড করে আর কি। যে মানে নাহিদ কিন্তু সেই অর্থে সেই সেন্সে ক্যারিজম্যাটিক না, ইন দ্য সেন্স যে মানে থাকে না যে কিছু লোক যখন একটা জায়গার মধ্যে আসে, আপনি ইনস্ট্যান্টলি ওই লোকটার কারণে বুঝতে পারেন যে ও আচ্ছা এই লোকটা ডিফারেন্ট কিছু। কিন্তু নাহিদের আমি বলবো যে নাহিদের যে ওই রকম কোনো মানে ওই অর্থে নাহিদ ভিজিবল না। নাহিদ হচ্ছে একরকম খুবই একটা কাম ডিমিনারের একটা ছেলে, সব থেকে মানে একটা আলাপে সব থেকে কম কথা বলা মানুষটা, বা সব থেকে হিসাব করে চলা লোকটা, সেইটাই আসলে এইরকম একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের কারণে ও মানে নাহিদকে অনেক মানুষজন একটা আশার চোখে দেখে আর কি। যে তার আশেপাশের সবাই, তার সমকালীনরা সবাই যখন নানান মানে অতিরিক্ত বলতে গিয়ে নানান রকম ভুল করতেছে, আমি ইনক্লুডেড, মানে যে যেই স্টেজেই আসি না কেন, যে ওভারস্টেপ করতেছি, যেটা বলার না বলে ফেলতেছি, নাহিদ এই পুরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যেও খুবই পরিমিত কথা বলছে এবং খুব সুন্দর সমালোচনাকে ডিল করছে, যার ফলে মানে খুবই গ্রেসিয়াস ভাবে সমালোচনাকে ডিল করছে। এবং এটা আসলে আমি অবাক হই নাই, কারণ আমি নাহিদকে দীর্ঘদিন ধরে চিনি রাজনৈতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এই আন্ডারস্ট্যান্ডিং আমার সবসময় ছিল, বা আমার ইনফ্যাক্ট আমাদের পেরিফেরি অনেক মানুষেরই ছিল, যে মানে নাহিদ ইজ মানে ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য প্যাক আর কি, একটু অন্যরকম, একটু আরো আরো প্রজ্ঞা সম্পন্ন, আরো ধী শক্তি সম্পন্ন। তো সেটা আসলে 5ই আগস্টের পর আরো ক্লিয়ার হয়েছে যে কিভাবে আসলে সে পুরো জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করছে। এবং সেই দিক থেকে আসলে আমারও অ্যাজাম্পশন হচ্ছে যে নাহিদ বাংলাদেশের লং রানে পলিটিক্স করবে, এবং এই রেজিমটার যাই হোক না কেন, মানে নাহিদ মানে লং টার্মে বাংলাদেশের মানুষ নাহিদকে রাজনীতিবিদ হিসেবে গ্রহণ করবে। অ্যাজ ফার অ্যাজ দ্য কোয়েশ্চেন যে কোনো গুণগত পরিবর্তন করতে পারবে কিনা, আমি আসলে এই প্রজেক্টটাতে কোনো রকম আস্থা রাখি না এই মুহূর্তে, যে এটা কোনো ভালো ইতিবাচক কিছু নিয়ে আসতে পারবে। সো এই প্রজেক্টের অংশ নাহিদ ইসলামী হোক, আর তালিম হাসান রিজভী হোক, আর মেঘমুল্লার বসুই হোক, ইট ডাজন্ট মেক আ ডিফারেন্স। কারণ এখানে আসলে আমাকে বসাই দিলেও আসলে এই পুরা কাঠামোটাকে যেই ভিত্তির উপর দাঁড় করানো হচ্ছে, তাতে আসলে এটাতে খুব গুণগত পরিবর্তন আসার কোনো সুযোগ নেই। আসলে পুরানো বন্দোবস্তর মানে নতুন বন্দোবস্ত বলা যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে পুরানো বন্দোবস্ত উইথ নিউ প্লেয়ার্স। মানে সেটাতে আসলে কোনো গুণগত পরিবর্তনের যে জায়গা, সেটা আমি দেখতেছি না। সো অন্তত পক্ষে শর্ট টার্মে আমি দেখি না যে নাহিদ কিভাবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে পারবে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন করি যে আহ, সর্বশেষ যে কথাটা, যে পুরনো বন্দোবস্তই থাকবে কিন্তু নতুন প্লেয়ার যুক্ত হবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি আইনি কাঠামো দেখি বা রাজনৈতিক কাঠামো দেখি, সে সকল জায়গা থেকে অনেক ধরনের সংস্কার প্রস্তাব আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে পাইছি, এখন আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে পাচ্ছি। হ্যাঁ, তো উম, এই যে তাদের যে কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে কি মানে পুরনো বন্দোবস্ত তাহলে কিভাবে থাকবে?
না, কাঠামোগত সংস্কারের যে আলাপ আলোচনাগুলো এগুলো তো আসলে মানে কিভাবে বলবো আমি, ধরেন এই জিনিসপত্রগুলো যদি তারা আসলেই সিরিয়াস হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে, তাহলে তো এটা নিয়ে আসলে তারা আর অনেক অনেক আগেই মুভ করতে পারতো। মানে এখন যেটা হয়েছে যে তারা আসলে বাকি সকল রাজনৈতিক পক্ষকে একরকম, মানে যদি সত্যি সত্যি তারা সংস্কারের ব্যাপারে সিরিয়াস হতো তাহলে তারা রাজনৈতিক পক্ষগুলোকে এরকম উৎপীড়িত করতো না। মানে এই সংস্কারের প্রস্তাবগুলো কতখানি সিরিয়াস আর কতখানি পরের ইলেকশনের ম্যানিফেস্টো। আমার যেটা মনে হয়, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে, যে সংস্কারের প্রস্তাবগুলি তারা দিচ্ছে, সেই সংস্কারের প্রস্তাবগুলি আসলে যদি বাস্তবায়িত না হয়, এগুলাই তাদের জন্য ইলেকশনের ম্যানিফেস্টো হয়ে যাবে। তারা যে বারবার করে বলতেছে যে হচ্ছে কি বলে গণপরিষদ নির্বাচন চাই, যে নতুন কনস্টিটিউশন ফর্ম করার জন্য একটা নতুন সংবিধান লাগবে, একটা কনস্টিটিউশনকে ফর্ম করার জন্য একটা নতুন আইন সভা লাগবে, মানে কারা এই কনস্টিটিউশনটা ফর্ম করবে সেটা নির্বাচন করার জন্য। তো সে গণপরিষদ চাই। এখন গণপরিষদ নির্বাচনের কথা বলার একটা বড় ব্যাখ্যা হচ্ছে যে তারা কিন্তু অলরেডি সেটারই প্রস্তুতি নিচ্ছেন। আপনি দেখেন যে হচ্ছে মানে তাদের প্রস্তাবগুলো অনেকগুলাই হচ্ছে কন্টিনজেন্ট আপন যে কনস্টিটিউশনে চেঞ্জেস আসবে। এবং কনস্টিটিউশনে কিছু চেঞ্জ প্রস্তাব করা হয়েছে, সেই চেঞ্জগুলোর মধ্যে কোনটা রাখা হবে কোনটা রাখা হবে না, এবং সেটা রাখলে কোন গভর্নমেন্ট রাখবে, সেটা কি এই গভর্নমেন্ট এটা প্রস্তাবটা পাশ করাবে, নাকি এই যে প্রস্তাবনাটা পরের ইলেক্টেড গভর্নমেন্টের হাতে যাবে। সো এই কোয়েশ্চেনগুলো কিছুই ক্লিয়ার না, এবং সংস্কারের যেই প্রকৃতি, মানে সংস্কারের যে উইন্ডোটা এটা আসলে চলে গেছে। কারণ এখন এই গভর্নমেন্টের হাতে নেওয়া কোনো সংস্কারই আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলা মানে গো থ্রু করতে দিবে না, কারণ সরকারের আসলে ওই লেজিটিমেসি বা ওই মানে কি বলবো ওই বিশ্বাসযোগ্যতাটা সব পলিটিক্যাল পার্টিগুলোর কাছে নাই। তাহলে সেই জায়গা থেকে আসলে মানে একটা হইতে পারে যে তারা ম্যাসিভ ভাবে ভোট, যেই ভোটটাই হলো না কেন সেই ভোটে ম্যাসিভ ভাবে জিতে আসলো এবং বড় মেজরিটি নিয়ে সেই সংস্কারগুলি করলো। কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা মানে গরিব মেহনতি মানুষ, এরা মানে শেষমেশ সংস্কারের প্রস্তাবের উপর ভিত্তি করে ভোট দিবে। এবং আপনি মুখে যাই বলেন না কেন, যে রাজনৈতিক শক্তিটা তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক শক্তিগুলা কি ধরনের প্রবণতা চর্চা করতেছে সেটা তো মানুষ এটার আগেই দেখতে শুরু করবে। সো যার ফলে আমার কাছে মনে হয় না যে আসলে এরকম কোনো বিশাল ম্যান্ডেট এই নাগরিক কে ভুলে গেলাম এর মধ্যে, জাতীয় নাগরিক পার্টি পাবে, যেটার উপর বেস করে তারা আসলে একটা বড় রিফরমেশন আনতে পারবে। সো এবং আমি আসলে জানিও না তারা রিফরমেশনের কোয়েশ্চেন গুলাতে আসলে কতখানি অনেস্ট। আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয় যে এই রিফরমেশনের দাবি হোক বা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত মানে ওইটাই সবটার আসল কথাটা আসলে ওইটা আর কি, যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে এটা এটা এই ফিলিংটাই দিতেছে যেটা আসলে জাস্ট নির্বাচনটাকে প্রলং করার জন্য বলা নানান কথা। গণ অভ্যুত্থানের পরে আহ, ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতি হচ্ছে এখন, এখন কি একটা মানে সবার জন্য সমান সুযোগ সব রাজনৈতিক দলের জন্য এরকম অবস্থা বিদ্যমান, নাকি আসলে আগে যেটা হতো যে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনকে তারা আসলে অতিরিক্ত সুযোগ সুবিধা দিত এবং অন্যদের রাজনৈতিক করার যে অধিকার সেটা অনেক ক্ষেত্রে সংকুচিত হতো। তো বর্তমানে কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সব রাজনৈতিক দলের সমানভাবে রাজনীতি করার যে অধিকার সেটা আছে নাকি? এই অধিকারটা ৫ই আগস্টের পরে খর্ব করার চেষ্টা করা হয়েছিল মূলত অরাজনৈতিকতার নামে, যে রাজনীতি ভালো না, হলে রাজনীতি থাকবে না। তো এই অরাজনৈতিকদের কোট আনকোট সাধারণ শিক্ষার্থী, এই কোট আনকোট সাধারণ শিক্ষার্থীদের যেই আসলে যেই দুইটা অংশ মিলে সাধারণ শিক্ষার্থী ব্যাপারটা তৈরি হয়েছিল, মানে কোট আনকোট সাধারণ শিক্ষার্থী, একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আর একটা হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আপনি দেখলেন যে কিছুদিন আগে বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আত্মপ্রকাশ করলো। তো তাহলে এখন তাদেরও একটা কমিটি আছে বা তারাও একটা পলিটিক্যাল এন্টিটি। আবার ছাত্র শিবির তো ওপেন হয়েছে, সো মানে আরো অনেক বেশি নর্মালাইজড হয়েছে। এখন আহ, দেখতে হবে সামনের দিনে যে আসলে এই মানে রাজনীতি করা যাবে না বলে হলে যে ধরনের একটা অবস্থান ছিল আগে, যে ওপেন রাজনীতি করা যাচ্ছিল না, মানে ছাত্রদল পোস্টার মারলে সেটা নিয়ে কথা হচ্ছিল যে পোস্টারিং কেন করবে, ৭ই নভেম্বরের পোস্টারিং। সো স্বাভাবিক যে এই রাজনৈতিক ব্যানারে কার্যকলাপ করার যে চেষ্টা, সেই চেষ্টার এগেনস্টে একটা মানে প্রতিবাদ আসতেছিল, যে প্রতিবাদটা কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের ভয় থেকে যেত, কিন্তু যেটাকে কাজে লাগাচ্ছিল হচ্ছে মূলত এই কি বলবো ছাত্র শিবির এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রক্ষণশীল অংশটা সেটা মিলে। তো আসলে মানে আমি সহজ করে যদি বলি যে আগে মাত্রাটার অনেক বেশি ছিল এই এই ধরনের
ক্যাম্পাসে কে কতখানি স্পেস পাচ্ছে তার মানে পার্থক্যের মাত্রাটা, এই পার্থক্যের মাত্রাটা অনেকখানি কমেছে এবং আগেরটা অনেক বেশি লেজিটিমাইজ ছিল যে আমি ছাত্রলীগকেই দিব, ছাত্রলীগ ছাড়া আর কেউ লেজিটিমেট না। এখন ওইরকম কোনো ছাত্রলীগ না থাকায় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর নামে আর একটা গ্রুপকে হচ্ছে মানে ফ্যাসিলিটেট করা হচ্ছিল, যে যার ফলে বামপন্থীরা, ছাত্রদল বা ছাত্র অধিকার পরিষদ এরা হলগুলাতে নিজেদের মতো করে মুভ করার যে স্কোপটা সেটা ওইভাবে করে পাচ্ছিল না। এখন যেহেতু আসলে বাকছাস প্রকাশিত হয়ে গেছে বা বাকছাস মানে প্রকাশিত বলা ঠিক না, মানে বাকছাস কি বলে আত্মপ্রকাশ করছে তো একটা নতুন সংগঠন হিসেবে, সো নিশ্চয়ই তারাও রাজনীতি করতে চায়। তো সেই ক্ষেত্রে আসলে রাজনীতির বন্দোবস্তটা কি হবে, হলগুলাতে রাজনীতি করা যাবে কিনা, ফ্যাকাল্টিগুলাতে কমিটি দেওয়া হবে কিনা, মানে এই ছাত্র সংগঠনগুলা আগে তো পরিবেশ পরিষদ ছিল, এখন পরিবেশ পরিষদ তো তারা মানতে নারাজ একটা অংশ, তাহলে কি হিসাবে তারা বসবে, এই আলোচনাগুলো আসলে এখন হওয়া দরকার। তবে আসলে মানে বলা যায় যে ওই অনেক রকম অন্য চাপ আছে, নানান রকম মব তৈরি করার ইয়ে আছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে হলগুলা আছে, এক্সিস্ট করে। মানে আমার বিরুদ্ধে যখন কিনা এই রেড টেরর বিরোধী মিছিল টিছিল হ্যান ত্যান করছে, তারপরে কিন্তু হলে আমাদের ছেলেপেলে ছিল এবং ওরা কিন্তু আসলে হলেই থাকতে পারছে, এমন না যে হল ছাড়তে হয়েছে বা কোনো বড় ধরনের ইয়ার শিকার হতে হয়েছে। সো আমি বলবো যে এখন একটা চাপ আছে, এটা মানে ই লেভেল প্লেইং ফিল্ড কোনোভাবেই না, কিন্তু ডিসপ্যারিটির মাত্রাটা আমাদের জন্য কমছে আর কি। যেটা বিগত দশক বা সাম্প্রতিক সময়েও যে অভিজ্ঞতা, যে আমাদের এখানে শাহবাগী, শাপলা, পাহাড়ি না বাঙালি, হ্যাঁ, নারীবাদী বনাম তৌহিদি জনতা, তারপর আগে ছিল স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি। তো এই যে বিভিন্ন ধরনের উম, পরিচয় ভিত্তিক যে বিভাজন, এইটা থেকে বের হয়ে আসার জন্য আসলে রাষ্ট্রের কি করা উচিত বা রাজনৈতিক দলগুলোর কি করা উচিত? এটা খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ মানে বাংলাদেশে আপনি যেভাবে করে পরিচয় ভিত্তিক রাজনীতিকে ব্যাখ্যা করলেন, মানে এটা যদি আমি ইংলিশটা এভাবে নেই যে আইডেন্টিটি পলিটিক্স, আইডেন্টিটি পলিটিক্স হলে আসলে বাংলাদেশ অনেকটা একটু কমপ্লেক্স, কারণ শাপলা শাহবাগ কিন্তু বরাবর আইডেন্টিটি পলিটিক্স না, মানে আইডেন্টিটি পলিটিক্সও, বাট আইডেন্টিটি পলিটিক্স না কোন সেন্সে, যেটা আসলে আপনার পলিটিক্যাল আইডিওলজিকে ইন্ডিকেট করতেছে। মানে আমি মানে অ্যাট ইটস ফেয়ারেস্ট আর কি, মানে বর্গকরণ হিসেবেও করা হইতেছে যে শাহবাগ মানে হচ্ছে টিপ পরা, শাহবাগ মানে হচ্ছে এই কি গোসল করে না, শাহবাগ বা শাপলা মানে হচ্ছে এইটা, এগুলোও আছে। কিন্তু প্রাইমারিলি জিনিসটা মানে দাঁড়ায় আছে দুইটা বিশ্বাসের উপর। বিশ্বাসটা যদি খুব প্লেন করে বলি সেটা হচ্ছে যে আমরা কি একটা সেকুলার বাংলাদেশ চাই নাকি আমরা একটা থিওক্রিটিক বাংলাদেশ চাই, এ কথাটা কেউ স্পষ্ট করে বলতেছে না। মানে এইটা আপনার মানে এটা আপনার একটা অবস্থান নিতেই হবে, মানে দুইটাই চাওয়া সম্ভব না। মানে আইদার আপনি একটা মানে এমন একটা রাষ্ট্র চান যে রাষ্ট্রটার যে আইনি কাঠামোটা এটা গোটাটা দাঁড়ায় থাকবে হচ্ছে আপনার একটা ধর্মীয় বিধানের উপর ভিত্তি করে, অথবা আপনি এমন একটা কনস্টিটিউশন চান যেটা দাঁড়াবে অন্য কোনো লিগাল বেসিস মানে অন্য কোনো ডেমোক্রেটিক আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে। সেখানে যে মেজরিটি ধর্মের ও যেই মানে মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলো যাতে ভায়োলেটেড না হয় সেটার জন্য নানান রকম প্রভিশনস রাখা যেতে পারে, কিন্তু যেটার মানে কনস্ট্রাকশনটা হবে একটা সেকুলার কনস্ট্রাকশন। সেকুলার ইন টার্মস অফ মেথোডোলজি আর কি, আইডিওলজিক্যালি সেকুলার তাও বলতেছি না আমি, যে রাষ্ট্র মানে সমানভাবে দেখবে আর কি, মানে রাষ্ট্র যে মাজার বিরোধী এবং যে মাজার পন্থী দুইজনকে সমানভাবে দেখবে, বা রাষ্ট্র হচ্ছে এই সেটেলারকে এবং হচ্ছে কি বলবো আদিবাসীকে সমান করে দেখবে। তো এই যে সমান করে দেখা, এই সমান করে দেখার জন্য তো আসলে রাষ্ট্রকে মেথোডোলজিক্যালি সেকুলার হইতেই হবে। এখন আলটিমেটলি আপনি দেখেন যে শাহবাগ বলতে কাদেরকে বোঝানো হইতেছে, এখন শাহবাগ বলতে তো শাহবাগের মিনিং তো ক্রমাগত এক্সপ্যান্ড করতেছে, যে কি হইলে শাহবাগ। সো আপনি যদি গোটাটা নেন যে কাকে কাকে শাহবাগ বলা হচ্ছে, এটার বেসিস হচ্ছে যেই লিবারেল সেকুলার ডেমোক্রেসি চায় সেই কোনো না কোনোভাবে কোট আনকোট শাহবাগী। এখন এইটা থেকে যদি আপনি শাই অ্যাওয়ে করেন, মানে আপনি যে বলতেছেন এই আইডেন্টিটি পলিটিক্স থেকে বের হবে কিভাবে, এই আইডেন্টিটি পলিটিক্স থেকে তো শাপলা বাইর হইতে চায় না, শাপলা আইডেন্টিটি পলিটিক্সটা জিততে চায়, যে সে হচ্ছে এখানে একটা ধর্মভিত্তিক সোসাইটি বা ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, কোট আনকোট ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তো আসলে এইটা অনেক বেশি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আপনাকে মানে আইডিওলজিক্যাল কোয়েশ্চেনে ডিল করতেই হবে। কিন্তু যদি আমি এটাকে আরেকটু এভাবে করে চিন্তা করি যে মানে গোটা দুনিয়াতে যে অর্থে আইডেন্টিটি পলিটিক্স আছে, যে বর্গের রাজনীতি, সেটা তো আসলে বাংলাদেশে আসলে অনেক বেশি প্রকট হচ্ছে। মানে আমি খুব ইন্টারেস্টিংলি বলি যে 2024-এর যে এপ্রিলে আমাদের গত ছাত্র ইউনিয়নের গত প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি হচ্ছে একটা প্রোগ্রাম মানে বক্তব্যে বলছিলাম যে শাপলা শাহবাগ করা যাবে না, শাপলা শাহবাগ করলে বাংলাদেশ ভাইসে যাবে, বাংলাদেশের অর্থনীতি ভাইসে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু
মানে আমি কথাটার সাথে এখন ডিসঅ্যাগ্রি করি এমন না, কিন্তু এমন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে যে যেখানে আসলে আপনার প্রান্তিক যে বর্গগুলি, সেই বর্গগুলিকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। একটু যদি পরিচয়ের রাজনীতি বিষয় বলি, যে আমি নিজেও মানে অতীতে বহুবার আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপারে অনেক ক্রিটিক্যাল হয়েছি, কিন্তু এটার একটু হিস্ট্রিও মানে হিস্টোরিক্যাল কনটেক্সটটা মনে করে আসা দরকার। আইডেন্টিটি পলিটিক্স কিন্তু আসলে তৈরি হয়েছিল একদল সোশ্যালিস্টের হাত ধরেই। মানে আপনার আমি যদি ভুল না করে থাকি, কি কি রিভার কোঅপারেটিভ জানি, আমার এক্স্যাক্টলি নাম মনে পড়তেছে না, মানে এক গ্রুপ, মানে কালো নারী সোশ্যালিস্ট আমেরিকাতে, কি কি রিভার কালেক্টিভ, আমার ঠিক এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি মনে করতে পারতেছি না। তো তাদের আইডিয়া ছিল যে হচ্ছে আমরা যখন মানে অপারেশনকে এক্সপ্লেইন করতেছি যে মানুষ কেন নির্যাতিত, তখন এখানকার যেই বামপন্থী লিটারেচার সেটা প্রাইমারিলি দেখে হচ্ছে এটাকে আপনার ক্লাসের লেন্সে, শ্রেণীর লেন্সে, যে শ্রেণীগত কারণে মানুষ অপ্রেসড। কিন্তু অপারেশনের যে অন্যান্য ডাইনামিকগুলোও আছে, যেমন প্যাট্রিয়ার্কি একটা ডাইনামিক, পিতৃতন্ত্র একটা ডাইনামিক, বা রেসিজম বর্ণবাদ একটা ডাইনামিক। তো এই যে অন্যান্য অপ্রেসিভ কাঠামোগুলো থাকে, এই অপ্রেসিভ কাঠামোগুলা কোন মানুষকে মানে এই মানে গোটা সমাজের সবচেয়ে প্রান্তিক কে, তাকে আইডেন্টিফাই করার একটা মেকানিজম হিসেবে আইডেন্টিটি পলিটিক্স তৈরি হয়েছিল। যে শ্রমিক এক ধরনের মার্জিনালাইজেশন, নারী আর এক ধরনের মার্জিনালাইজেশন, আমেরিকার কনটেক্সটে কালো আর এক ধরনের মার্জিনালাইজেশন। তো এই মার্জিনালাইজেশনের মধ্যে থেকে সব থেকে প্রান্তিককে এবং সেই সব থেকে প্রান্তিকের জন্য কিভাবে লড়া যায় সেইটার একটা রাজনীতি ফর্ম করার চেষ্টা থেকে কিন্তু আইডেন্টিটি পলিটিক্স তৈরি। প্রাথমিক আইডিয়াটা ছিল, এবং 70-এর দশক বা 80-র দশক পর্যন্ত আপনি যদি দেখেন যে আইডেন্টিটি পলিটিক্সের মানে মূল হোতা যারা, তারা কিন্তু শ্রেণীগত অ্যানালাইসিসকে বাদ দিয়ে করতেছিল না। তারা কিন্তু শ্রেণীর মানে শ্রেণী যে মানে পুঁজিবাদ যে অপারেশনের প্রাথমিক ডাইনামিক, সেটাকে মাথায় রেখেই তাদের যে রাজনৈতিক প্রকল্প বা বোঝাপড়া সেটাকে আগাচ্ছিল। 80-র দশকে একটা ঝামেলা হলো, যেটা যে মানে নিওলিবারালিজমের জয় জয়কারের কারণে মানে এই রাজনীতিটা অনেক বেশি আপনার হাইপার ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেল, এবং পরবর্তীতে আমরা এসে দেখলাম যে এটা আসলে শ্রেণী রাজনীতির উল্টা দিকে দাঁড়ায় আছে আর কি। মানে এটা শ্রেণী রাজনীতি শুরুর দিকেই অনেকে এই ভয় দেখাইছিলেন যে এটা আসলে আলটিমেটলি শ্রেণী রাজনীতিকে হচ্ছে এক ধরনের ডাইলিউট করবে, কিন্তু এটা 80-র দশকের পর থেকে হচ্ছে একরকম মানে কি বলবো, একেবারে সম্পূর্ণরূপে অন্য দিকে যাইতে শুরু করলো আর কি। যে এখন সবাই এখন মানে ইসরায়েল আইডেন্টিটি পলিটিক্স করে বা রাইট উইং আইডেন্টিটি পলিটিক্স করে, কারণ তো একই ল্যাঙ্গুয়েজ একই ভাষা ওরাও ব্যবহার করা শুরু করছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ধরেন বাংলাদেশে তো রাইট উইং সারাক্ষণই আইডেন্টিটি পলিটিক্স করতেছে। বাংলাদেশের অভ্যুত্থানের পরের গোটা ন্যারেটিভ তৈরি হয়েছে রাইট উইং এর আইডেন্টিটি পলিটিক্সের বেসিসে, যে এখানে বাঙালি মুসলিম মেজরিটি হইলেও মাইনরিটি। কেন মাইনরিটি? সে কালচারালি মাইনরিটি। খেয়াল করেন এখানে কিন্তু কোনো বেসিস নাই। এখানে কিন্তু সে কেন মাইনরিটি, কারণ তার অর্থনৈতিক জীবন সে যাপন করতে পারে না, এরকম কোনো কথা নেই। বা মাইনরিটির আর্গুমেন্ট হিসেবে কি বলা হচ্ছে যে সে কালচারালি রিপ্রেসড। সো ইট ইজ মানে এটা তো এক্স্যাক্টলি আইডেন্টিটি পলিটিক্স আর কি, যে আমি তাকে একটা বর্গ হিসেবে আইডেন্টিফাই করে বলতেছি এই বর্গটাই পার্টিকুলার কারণে অপ্রেসড, হুইচ হ্যাজ নাথিং টু ডু উইথ ইটস ইকোনমি, যেটা পুরোটাই একটা কালচারাল আন্ডারস্ট্যান্ডিং যে সোসাইটিতে কি ঘটতেছে। তো আসলে আইডেন্টিটি পলিটিক্স তো হইতেছেই, কোয়েশ্চেন হচ্ছে যে এইটাতে যারা প্রোগ্রেসিভ তারা কিভাবে এনগেজ করবে। কারণ এখন যদি আমার বাংলাদেশে আসলে যেই ধরনের প্রতিক্রিয়াশীলতার মানে এক ধরনের নতুন ধরনের প্রতিক্রিয়াশীলতার জন্ম 5ই আগস্টের পর হয়েছে, মানে যেটা আগের দিন মানে 20টা উৎপাদিত হয়েছে 15 বছরে, কিন্তু সেটা আনলিস্ট হয়েছে তো গত 6-1 মাসে। তা আমি যখন চিন্তা করতেছি আমার জায়গায় দাঁড়ায় যে হাউ টু বিল্ড আ প্রোগ্রেসিভ মুভমেন্ট, তখন তো আমার এটা চিন্তা করতে হয়েছে যে আমি একই পলিটিক্যাল পার্টি থেকে কিভাবে করে শ্রমিকের কথাও বলতে পারবো, কিভাবে করে নারীর সিভিল রাইটসের কথা বলতে পারবো, কিভাবে করে বিভিন্ন ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর যেই মানে আত্মপ্রকাশের অধিকার এবং সমনাগরিক হিসেবে নিজেদের বোধ করার অধিকার সেটাকে ইনকর্পোরেট করতে পারবো। সেইটা করতে গেলে তো আসলে আমার ওই যেটাকে ইংরেজি বলে ইন্টারসেকশনালিটি, যে বিভিন্ন মানে অপ্রেসিভ বা নির্যাতক কাঠামোর কে একসঙ্গে লড়াই বা একসঙ্গে ডিল করার একটা রাজনৈতিক প্রক্রিয়া, সেই সিনথেসাইজেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। সো আসলে রাষ্ট্রের যদি আইডেন্টিটি পলিটিক্স থামাইতে হয়, আমি যদি মাহফুজ হইতাম, এটা তো করে আমি যেটা বললাম যে আমি আমার জায়গা থেকে মানে আমার জায়গা থেকে উত্তরটা হচ্ছে আমি তো আইডেন্টিটি পলিটিক্স থামানো আমার হাতেও নয়, এবং আমার এখন মানে আইডেন্টিটি পলিটিক্সকে ডিল করতেই হবে। সো আমি মানে আমি আইডেন্টিটি পলিটিক্স দূর করার জন্য এই মুহূর্তে কোনো এফোর্টই দিব না। কিন্তু রাষ্ট্র যদি চাইতাম, যদি রাষ্ট্রের জায়গা থেকে চিন্তা করি, তাহলে তার আসলে একটা মানে রাইটস এর ল্যাঙ্গুয়েজে চিন্তা করতে পারতে হতো, যে কোয়েশ্চেনটা অধিকারের, আমি প্রো রাইটস
আমি অধিকারের পক্ষে আর কি, যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এভাবে করে হবে যে ফাইন, মাজার যে করে, যে তরিকতপন্থী লোক, সে যতখানি নাগরিক, যে আপনার একটা হুজুর, যে হচ্ছে একদম কট্টরতম সালাফি হুজুরটা, সেও একজন নাগরিক। দুজনের নাগরিক হিসেবে মর্যাদা সমান। এখন একজন যদি বলে যে আমি আমার ইমান আকিদাগত জায়গা থেকে আপনারটা ভেঙে দিব, তখন যে ভাঙতে যাচ্ছে রাষ্ট্রকে স্পষ্ট তার বিরুদ্ধে, এবং যারটা ভাঙতে যাচ্ছে তার পক্ষে দাঁড়াইতে হবে। এইখানে কেন তুমি ভাঙতে গেছো এই কথা আমি শুনবই না। তোমার কোন আকিদাগত বিশ্বাসের কারণে তোমার মনে হয়েছে ভাঙে ফেলা দরকার, আমি শুনবই না। কোনো ভাঙাভাঙি চলবে না। যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে যে এটা একটা সামাজিক একটা দ্বন্দ্ব বা সামাজিকভাবে একটা ক্রোধ ক্ষোভের জায়গা তৈরি হইতেছে, তাহলে রাষ্ট্র সেখানে ইন্টারমিডিয়েটরি হয়ে একটা সামাজিক ডায়ালগের ব্যবস্থা করতে পারে নানান পার্টিকে ইনভলভ করে। কিন্তু যদি কেউ ভাঙাভাঙি করতে আসে তাহলে সে শেষ। তাহলে তার সাথে রাষ্ট্র, ওই যে মাহফুজ গত 6 মাসে একটা ভালো কথা বলছে, সেই কথাটাই মানুষ ক্রিটিক করছে। সেটা হচ্ছে বইমেলার পর বলছিল যে আপনারা যদি আর এগুলা করেন আপনাদের মব হিসেবে ট্রিট করা হবে। এখন সেটাতে আবার মানুষজন খুব প্যারা খাইছে যে হ্যাঁ মব বললো, মানে মব কি বলবে, মানে পুরা জিনিসটা, পুরা কালচার ওয়ারটা তৈরি হয়েছে কেন? কারণ একটা অ্যাংজাইটি তৈরি হয়েছে। অ্যাংজাইটি তো অকারণ তৈরি হয় নাই। কি পরিমাণ মাজার ভাঙা হয়েছে, কি পরিমাণ মন্দির ভাঙা হয়েছে, কি পরিমাণে আপনার এই কি বলবো আপনার হিজড়াদের পল্লীতে আক্রমণ করা হয়েছে, কাদিয়ানিদের আক্রমণ করা হয়েছে। সো আপনি যদি ডটগুলা পয়েন্ট করেন, এটা তো বোঝাই যাচ্ছে একই গোষ্ঠী করতেছে জিনিসপত্রগুলো, এবং তাদেরকে কোনোভাবে ডিল করা হইতেছে না। তো এই অবস্থায় তো মানুষ, মানে আমি গত 10 বছরে ইয়েতে যাই না, পয়লা বৈশাখে যাই না, আমি তো এবছর পয়লা বৈশাখে যাব। তো আপনি তো অলরেডি যে আইডেন্টিটি পলিটিক্সের বাইরে ছিল তাকে আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে ঢুকাই ফেলতেছেন। কারণ আপনি একটা, এই যে এখন আমরা যে কথা বলতেছি, ফেসবুকে ইভেন্ট খোলা, যে একটা শাহবাগী ধর ধরে জবাই কর, সার্কাজম করে খুলছে, শাহবাগ কোট আনকোট শাহবাগীরাও জয়েন করছে, কিন্তু এটা আশা তো নর্মালাইজড হচ্ছে। তো তখন তো মানে আইডেন্টিটি পলিটিক্স আরো স্ট্রং হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে ধরেন দুইজনকেই সমানভাবে বকতে হবে, তা না হলে ব্যালেন্স থাকবে না, তাহলে তো ওই যে বলে না যে যখন কেউ ঘরে আগুন দিতে আসে তখন নিরপেক্ষ থাকা মানে হচ্ছে আগুন দিতেছে যে তার পক্ষে থাকা। তো তো লিটারালি তাই, যে যখন মাজার ভাঙতে আসতেছে, যখন মানে একদম ওপেনলি হচ্ছে মানুষজনের নামে হচ্ছে স্ল্যান্ডার করতেছে, তো তখন তো এটা থেকে ইনভলভ হচ্ছে না, এবং বর্গগতভাবে করা হইতেছে। পার্টিকুলারলি হিন্দু আইডেন্টিটিটারে মার্জিনালাইজেশনের কারণ বানানো হইতেছে। যারা ধরেন এই যে আমরা যখন কথা বলতেছি যে আদ্রিতা রায়ের ঘটনাটা দেখছেন, এটা আমি মানে অত ঘটনার ডিটেলে যাব না, কিন্তু এটা তো সত্য যে আদ্রিতা রায়ের নামে যে রায় আছে, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে প্লে করতেছে ডিমোনাইজেশনে। কারণ একটা মেয়ে হইতেছে যে কিনা এই অ্যাডভোকেট আলিফ হত্যার পরে ইভেন স্ট্যাটাস দিছে, সেটা উপদেষ্টারা পর্যন্ত শেয়ার দিছে যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তো তাকেও কেন এত মানুষের কাছে কনভিন্স করা যাচ্ছে সে ভারতের এজেন্ট? কারণ নাম একটা বড় ফ্যাক্টর। সো মানুষজন তো ক্রমাগত রিপ্রেসড হইতেছে, একটা বিশাল অংশ মানুষ কালচারালি প্রচন্ড পরিমাণে রিপ্রেসড হইতেছে। তো সেইটার প্রতিক্রিয়ায় তো আসলে ওই একদিন যেমন সবাই বলছে তুমি কে আমি কে, রাজাকার, হয়তো বাংলাদেশে আগামী 2, 3, 4, 5 বছরের মধ্যে কোনো একটা সময় হবে যখন একটা বিশাল মিছিল বাইর হয়ে বলবে তুমি কে আমি কে, শাহবাগী। সো আমি দেখতেছি আইডেন্টিটি পলিটিক্স রিজলভ করার কোনো মানে রাস্তা তারা খোলা রাখছে। পুঁজিবাদী যে চিন্তা ভাবনা এবং মার্ক্সবাদী যে চিন্তা ভাবনা, দুইটা জায়গাতেই দেখা যায় যে তারা মানুষের প্রকৃতি সম্পর্কে একটা ব্যাখ্যা দেয়, একটা জাস্টিফিকেশন দাঁড় করায়। এবং পুঁজিবাদী অর্থব্যবস্থা মানুষের প্রকৃতি সম্পর্কে এটাই ব্যাখ্যা দেয় যে মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভী। মানুষের প্রকৃতির কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থাই হচ্ছে সবচেয়ে প্রাসঙ্গিক এবং সবচেয়ে আমাদের জন্য লাভজনক। আবার অন্যদিকে মার্ক্সবাদে সামষ্টিক কল্যাণ চিন্তা করে এবং সকলে মিলে ভালো থাকার একটা আকাঙ্ক্ষা কাজ করে মানুষের ভিতরে। মানুষের প্রকৃতি সম্পর্কে এই যে দুইটা ব্যাখ্যা, তোমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে তুমি মানুষকে কিভাবে চিন্তা করো? আমি যদি বলি যে আসলে মার্ক্সবাদী ব্যাখ্যা বলতে, মানে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন সেটা মানে অংশতে ভাবে করে বলা যায় যে মার্ক্সবাদীদের চিন্তা ভাবনায় আসলে মানে এই বিশ্বাস, মানে আপনি যে বিশ্বাস, দ্বিতীয় যে বিশ্বাসের কথা বললেন, আমি এভাবে বলবো যে ওই বিশ্বাসে বিশ্বাসী লোকজন অনেক ক্ষেত্রে মার্ক্সবাদী হয়ে ওঠে, বা ওই প্রবণতার বা ওই চিন্তার লোক, মানে যারা ইনস্টিংটিভলি বিশ্বাস করে যে হিউম্যান বিইংরা আসলে মানে ভালো কিছু করতে কেপেবল, বা হিউম্যান বিইংরা আসলে আদতে ভালো,
তারাই আসলে ওই মানে তাদের মধ্যে থেকে একটা অংশ মার্ক্সবাদী বিভিন্ন রকম চিন্তাভাবনা বা রাজনৈতিক প্রবণতা বা কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হয়। কিন্তু অ্যাজ সাচ মার্ক্সের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এরকম না ঠিক। মার্ক্সের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মানুষজনের নেচার হচ্ছে তার কন্ডিশনের মানে কন্ডিশন দ্বারা ক্রিয়েটেড। সো কনসাসনেস কন্ডিশনের কাছে মানে সাবভার্সড, সে হচ্ছে কন্ডিশনের মানে কি বলবো অধীস্থ বা অধীস্থ তো ভুল শব্দ, অধীনস্থ বা অধস্তন যেভাবেই বলি না কেন, যে আমাদের যে মেটেরিয়াল কন্ডিশন সেই মেটেরিয়াল কন্ডিশন আমাদের কনসাসনেস ফর্ম করে। সো আমার মেটেরিয়াল কন্ডিশন যেমন হবে আমার কনসাসনেস সেরকম হবে। আমরা যদি মানুষের মেটেরিয়াল কন্ডিশনটাকে মানে ট্রান্সফর্ম করতে পারি তাহলে তার যে চিন্তাভাবনার জগৎ এই চিন্তাভাবনার জগৎও বদলায় যাবে। এখন সেই জায়গা থেকে পুঁজিবাদী যে দর্শন বা পুঁজিবাদী দর্শন আসলে আমি আমি অ্যাডাম স্মিথ যতটুকু পড়ছি টুকটাক আমার কাছে মনে হয় না যে অ্যাডাম স্মিথও মনে করে যে মানুষ প্রাইমারিলি লোভী। অ্যাডাম স্মিথ বরং যেটা বলতে চাইছেন আমার আমার বোঝা মতে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে নানান রকম টেন্ডেন্সি আছে, মানুষের মধ্যে অনেক রকম প্রবণতা আছে, কিন্তু এর মধ্যে সব থেকে কমন প্রবণতা যে প্রবণতার জন্য কারো ভালো হওয়া লাগবে না সেটা হচ্ছে লোভ। মানে খারাপ লোকেরও লোভ আছে, হয়তো প্রেম ভালোবাসা ভালো মানুষের মধ্যে আছে খারাপ মানুষের মধ্যে নাই, কিন্তু লোভ সেই অর্থে একটা সার্বজনীন জিনিস আর কি। লোভ বা ওয়ান্ট চাওয়া চাহিদা আকাঙ্ক্ষা এটা মানুষের মধ্যে আছে। সো অ্যাডাম স্মিথের ফিলসফি ছিল যে হোয়াই নট ইউটিলাইজ ইট, যে এটা যেহেতু আছে মানুষের যেহেতু পাওয়ার আকাঙ্ক্ষা আছে মেটেরিয়াল জিনিসপত্র, তাহলে সেই আকাঙ্ক্ষাটাকে কাজে লাগায় কিভাবে সোসাইটিকে আরো প্রোডাক্টিভ করা যায়। এখন এটার ফান্ডামেন্টাল ঝামেলাটা হচ্ছে যে ক্যাপিটালিজম তো আসলে মানে কি বলবো সে সে যে আসলে মানে লোভ যে খারাপ, যখন অ্যাডাম স্মিথ কিন্তু লোভকে চ্যাম্পিয়ন করতেছে না। অ্যাডাম স্মিথ আর মিল্টন ফ্রিডম্যানের তফাৎ হচ্ছে অ্যাডাম স্মিথ কিন্তু বলতেছে না যে লোভ একটা ভার্চু, অ্যাডাম স্মিথ বলতেছে লোভ একটা ভাইস, কিন্তু হাউ ক্যান উই ইউটিলাইজ দিস ভাইস। এটা ট্রাভেল করে করে হচ্ছে মিল্টন ফ্রিডম্যানদের পর্যন্ত আসতে আসতে যেটা হচ্ছে 1980 পর্যন্ত আসতে আসতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে এটা কোনো ভাইস না, এটা সেলিব্রেট করো। এবং এটার প্রভাব এত বহুমাত্রিক যেটা আপনি দেখবেন যে ধর্মীয় প্রবণতাগুলোতেও চলে আসছে। ধর্মগুলোর সাথে আগে কৃচ্ছ সাধনের যে একটা সম্পর্ক ছিল, যে যারা ধার্মিক, তো আমি তো খ্রিশ্চানিটি দিয়ে বোঝাই, যে যিশুর যে বাণী সেই বাণী বলতেছে যে একজন বড় লোকের কিংডম অফ হেভেনে ঢোকা এত ডিফিকাল্ট হবে যে তার থেকে সহজে একটা সূচের মধ্যে দিয়ে একটা মই চলে যেতে পারবে, মই বলতেছে একটা সূচের মধ্যে দিয়ে একটা উট চলে যেতে পারবে। মানে একটা সূচের মধ্যে দিয়ে একটা উট যাওয়ার যেরকম একজন বড় লোকের স্বর্গে বা কিংডম অফ হেভেনে প্রবেশ করা এতখানি কঠিন। তো সেখান থেকে আমরা প্রোটেস্টানিজমে কি দেখতেছি এখন মডার্ন যে প্রসপেরিটি গসপেল, যে মানে যিশু বলছে তুমি এনজয় করো, তোমার আরো বেশি কনজিউম করা উচিত, তোমার আরো বেশি বার্গার খাওয়া উচিত, তোমার আরো বেশি গাড়ি চড়া উচিত। সো এই যে মানে এই যে ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংয়েও এত পরিবর্তন আসলো, তার কারণটা কি? মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে তার কারণ হচ্ছে যে মেটেরিয়াল জগৎ ওই পরিবর্তনটা আসছিল বাই দ্য 1980s, যখন কিনা ওইদিকে সোভিয়েত ইউনিয়ন দুর্বল হয়ে যাচ্ছে, পুঁজিবাদের কোনো আপাত অল্টারনেটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্ত থেকে আসলে মেটেরিয়াল জগৎটাই এমন হয়ে গেছে যে লোভ একটা মানে আমরা লোভকে আর নেতিবাচক জিনিস হিসেবে সামাজিকভাবে দেখতে পারতেছি না। তো সেটা কেমন সোসাইটি প্রডিউস করে? সেটা হচ্ছে একটা খুবই সাইকোপ্যাথিক সোসাইটি প্রডিউস করে। অর্থাৎ আপনার সোসাইটিতে যদি লোভ ইনসেন্টিভ হয়, মানে লোভ হচ্ছে আপনার মানে আপনার যদি লোভের এত ইনসেন্টিভ থাকে, আপনার যদি হচ্ছে লোভী মানুষজনকে আপনার মানে পুরস্কৃত করা হয়, লোভকে পুরস্কৃত করা হয়, তাহলে আলটিমেটলি আপনার সমাজের সব থেকে সফল মানুষ হবে তারা যারা সবচেয়ে বেশি লোভী, এবং যার ফলে তারা সাইকোপ্যাথিক, তাদের মধ্যে কোনো এমপ্যাথি নাই। এটা দেখেন আমরা একটা সব থেকে চমৎকার উদাহরণ দেখতে পাইতেছি যে এখন দুনিয়া চালাইতেছে কারা? এলন মাস্ক। এলন মাস্কের ব্যক্তি জীবনটা আপনি একটু ঘাইটা দেখেন, সাইকোপ্যাথিক টেন্ডেন্সিগুলো খুব ক্লিয়ার, যে যদি আমার রিয়ালিটি পছন্দ না হয় আমি ভার্চুয়াল রিয়ালিটি বানাবো। মানে এই পৃথিবীর রিয়ালিটি যদি ধ্বংস হয়ে যায়, টাকা দিয়ে কিনে আপনি ভালো অনুভব করার জন্য একটা আলাদা রিয়ালিটি পাচ্ছেন। কেন এই প্রবণতা, এটা কেন একটা মানুষের মনে হবে যেটা বানাবো? কারণ সে তো সাইকোপ্যাথিক হয়ে উঠছে। এখন এটা কোনো অ্যাক্সিডেন্ট না যে ইলন মাস্ক সাকসেসফুল। ইলন মাস্ক, জেফ বেজোসরাই সাকসেসফুল হবে, বা কারণ তার দিকে সোসাইটি মানে লোভটাকে আপনি ইনসেন্টিভাইজ করতেছেন।
সো এইটার ফলে আমার যেই ক্যাপিটালিজমের বিরুদ্ধে প্রাইমারি আর্গুমেন্ট, সেটা ইজ নট ইভেন পলিটিক্যাল, ইটস স্পিরিচুয়াল। যেটা হিউম্যান যেই কন্ডিশন এইটার জন্য বানানো না। হিউম্যান বিইংরা তাদের ভালো কাজের জন্য তাদের যেই কি বলবো, তাদের যে মানবিক দিকগুলা, এই দিকগুলাকে পরস্পর সেলিব্রেট করতে চায়। আপনার মধ্যে অনেক রকম টেন্ডেন্সি আছে। একই মানুষের মধ্যে আপনার প্রচুর পরিমাণে নেতিবাচক টেন্ডেন্সি আছে, প্রচুর পরিমাণে লোভ আছে, ক্রোধ আছে, ঘৃণা আছে। আবার একই মানুষের মধ্যে হইতেছে প্রচন্ড পরিমাণে কি বলবো, দয়া করার ক্যাপাসিটি আছে, ক্ষমা করার ক্যাপাসিটি আছে, ভালোবাসার ক্যাপাসিটি আছে, মানুষকে সেবা করার ক্যাপাসিটি আছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি আপনার জীবনে বেস্ট কাজটা কি করছেন আর ওয়ার্স্ট কাজটা কি করছেন, এবং চিন্তা করে দেখেন যে আসলে আপনি একই লোকই এই দুইটা কাজ করছেন, প্রত্যেকে যদি নিজের নিজের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো তাহলে আমরা সোসাইটিটা আসলে কিভাবে বিল্ড করব? এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা মানুষের কোন গুণগুলাকে ইনসেন্টিভাইজ করতে চাই। আমরা কি মানুষের লোভকে, ক্রোধকে, মোহকে ইনসেন্টিভাইজ করতে চাই, নাকি আমরা মানুষের প্রেমকে, সহযোগিতাকে, সহমর্মিতাকে ইনসেন্টিভাইজ করতে চাই? সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে ক্যাপিটালিজম, আমি আমাকে অ্যান্টি ক্যাপিটালিস্টও মনে করি, বলবো যে আমি পোস্ট ক্যাপিটালিস্ট সেই সেন্সে। কারণ আমার কাছে মনে হয় হিউম্যান বিইংরা ন্যাচারালি তার কিছু তার কিছু এমন ট্রেট আছে যে ট্রেটগুলা সে কো এক্সিস্টেন্সের জন্য কাজে লাগে, এবং সেই ট্রেটগুলার কোনো ধরনের নারিশমেন্ট এই সোসাইটিতে সম্ভব না। সেই কারণে মানুষ, ইট ইজ নট আ অ্যাক্সিডেন্ট যে এত মানুষ সাইকোলজিক্যালি ট্রমাটাইজড, এত মানুষের সাইকিয়াট্রিস্ট লাগতেছে, এত মানুষের সাইকোথেরাপিস্ট লাগতেছে, এত মানুষের সুইসাইডাল টেন্ডেন্সি আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা না, এই পুরো জিনিসটা একটা কালেকটিভ স্ট্রাকচারের অংশ, যেখানে আপনি ক্রমাগত কমোডিফাইড হইতেছেন, আপনি ক্রমাগত বাজারে আপনার দাম কত এটা চিন্তা করতেছেন। এই কারণ আপনার ট্রেডিশনাল সোসাইটি ভেঙে গেছে। আপনার যদি আমি মাঝে মাঝে মজা করে বলি যে 60-এর দশকে জন্মাইলে মজা হইতো, যে এত এত জটিলতা থাকতো না, যে একটা ট্রেডিশনাল সোসাইটিতে আপনার রোল কি এটা মানুষ জানে। আপনি যদি কৃষকের ছেলে হন, তাহলে হয়তো আপনার জীবনে কোনো সুখ নাই, কিন্তু আপনার জীবনে অন্তত একটা স্বস্তি আছে, কারণ আপনি জানেন যে আপনি বড় হবেন, বাপের সাথে কৃষিকাজ শিখবেন, কৃষক হবেন, এই গ্রামে আপনি থাকবেন, আপনার বাপ মা আপনার জন্য একটা মেয়ে দেখবে, মেয়ে দেখে আপনার বয়স যখন 22, তখন আপনার বিয়ে দিয়ে দিবে, আপনার 2টা সন্তান হবে। আপনি এই কাঠামোটার মধ্যে আপনার যে জীবনটা সেটা চিন্তা করতেছেন। কিন্তু আমরা যে মডার্নিটির সামনে এক্সপোজড হয়েছি, সেই মডার্নিটির সামনে তো আমার তো কোনো ফিরে যাওয়ার জায়গা নেই। ধরেন আমাদের কথা চিন্তা করেন যে ঢাকা শহরে আমরা যারা বড় হয়েছি, আমাদের তো লিটারেলি কোনো বাসা নেই। এক অর্থে আমরা অনেকে উদ্বাস্তু, কিন্তু যাদের এখানে কোনো কেনা বাসা ছিল না, কোনো ফ্ল্যাট ছিল না, তাদের তো আসলে যেই জায়গাটাতে আমি বড় হয়েছি ওই জায়গাটা তো আর ওই জায়গাটার মতো নাই। সো আপনার কোনো বিলঙ্গিং নাই, আপনি কোথাও বিলং করেন না, আপনার কোনো আপনি বেসিক্যালি প্রত্যেকটা মানুষ একটা করে উদ্বাস্তু, সে ক্রমাগত আরো বেটার কোন জায়গায় পৌঁছানো যায় সেটার চেষ্টায় আছে, তার কোনো ফেরার জায়গা নেই। এই যেই সাইকোলজিক্যাল টার্ময়েল এবং ট্রমা, এর মধ্যে থেকে তো আসলে মানবিক কোনো কিছু প্রডিউসড হবে না। এর মধ্যে থেকে তো আপনার এক ধরনের ক্রমাগত বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা এগুলাই উৎপন্ন হবে, এবং যার কারণে আমরা দেখতেছি যে গোটা দুনিয়া জুড়ে এরকম এত ধরনের ফ্যাসিস্টিক প্রবণতা। তো আমরা এটাকে কিভাবে ধরে নিতে পারি যে আমার এক্সটার্নাল ফ্যাক্টরগুলো ঠিক হলে এরকম একটা আমরা সুন্দর সভ্যতা পাবো, নাকি একটা মানুষের ভিতরে আধ্যাত্মিক যাত্রাটা যদি সে সম্পন্ন না করে, আত্মশুদ্ধিটা যদি সে অর্জন না করে, তার আগ পর্যন্ত তো সম্ভব না। এটা এই প্রশ্নটা, এটা অনেক পুরানো একটা তর্ক, যেটা আবার নতুনভাবে নতুন সময় নানান যৌক্তিক কারণে ফিরে আসতেছে। সেটা হচ্ছে যে ওই যে ইউটোপিয়ান সোশ্যালিস্টদের সাথে মার্ক্সবাদীদের বা সায়েন্টিফিক সোশ্যালিস্টদের যে প্রাইমারি তর্কটা, ইউটোপিয়ান সোশ্যালিস্টরা মনে করতো যে আগে কনসাসনেস বদলাবে, কনসাসনেস না বদলালে আসলে কন্ডিশন বদলাইতে পারবো না আমরা। যদি যথেষ্ট পরিমাণ মানুষের কনসাস লেভেলটা চেঞ্জ না হয়, তাহলে কন্ডিশন বদলানোর লড়াইটা কে করবে, বা কন্ডিশনটা বদলাবে কে, কে ঘরের খায় বোনের মোষটা তাড়াবে কে? এখন কথা হচ্ছে যে আবার এটাও সত্যি যে হচ্ছে আপনার কন্ডিশন তো আপনাকে ক্রমাগত রিপ্রোডিউস করতেছে। আমি ধরেন আমি সম্পূর্ণরূপে জানি আমার 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 আত্মচরিত্র সম্পর্কে, বা কি করলে ভালো, কি করলে খারাপ, কি করলে আমি আরো এমপ্যাথেটিক মানুষ হইতে পারবো, কি করলে আমার যে প্রেজেন্স এটা আর 500টা মানুষের জন্য ইতিবাচক একটা প্রেজেন্স হইতে পারে। কিন্তু সেটা যে আমি ফলো থ্রু করবো, সেটা যে আমি করব, সেটা আমাকে মেটেরিয়ালি তো সেটা আমার তো সেটা করার মেটেরিয়াল কন্ডিশনটা থাকতে হবে। আমার যদি মাথার উপর চিন্তা থাকে যে হইতেছে যে আমার 5 দিন পর এটা ডেডলাইন আছে, এটা না হইলে আমার এই টাকাটা না আসলে আমার কথার কথা যে মাকে অমুক পাঠাইতে পারবো না, বা আমার ছোট বোনটার অমুক ব্যবস্থা হবে না। এবার আমি যদি দুনিয়ার সব থেকে এনলাইটেন্ড মানুষও হই,
তাহলেও তো হচ্ছে আমি মানে এই আপনার চলে যেতে পারবো না। ওই যে সাইজির নিজেরই কালাম আছে যে হচ্ছে যে যেতে স্বাদ হয় রে কাশি কর্মফাঁসি বাজলো গলায়। তো কর্মফাঁসি তো আসলে ক্যাপিটালিজম বাজায় দিছে, এটা থেকে তো কোনো মুক্তি নাই। এখন আমার মনে হয় যে আসলে এইটা একটা মুরগি আগে না ডিম আগে সিচুয়েশন তৈরি হয়েছে, এটা কোনো সরল উত্তর নাই, এটা একটা সিনথেটিক প্রসেসের মধ্যে দিয়েই হবে। মানে আপনি 50টা লোকের কন্ডিশন কেমনে বদলাইতে চান সেটা চিন্তা করতে হবে। সেই 50টা লোকের কন্ডিশন বদলাইলে সেই 50টা লোক হয়তো তার কনসাস লেভেলে একটা পরিবর্তন আনতে পারবে। সেই সেই কনসাসনেস বৃদ্ধিটা হয়তো আরো কয়েকটা মানুষের কন্ডিশন বদলানোতে হেল্প করতে পারবে। কিন্তু এটা একটা সিম্বায়োটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। কারণ আপনি যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ধরেন সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হইলে, তারপরে অর্থনৈতিক কাঠামোগুলো অনেক বেশি মানবিক হইলে, তারপরে মানুষজনের যেই প্রবণতাগুলো সেই প্রবণতাগুলো বদলাবে, ফাইন। কিন্তু ওই প্রবণতাগুলো বদলানোর আগ পর্যন্ত বিপ্লবী বা হবে কেমনে? মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? যে যেই লোক মানে যেই লোকগুলা এই রাজনীতির সাথে জড়িত হবে সেই লোকগুলা লুম্পেন হবে না কেন? মানে লুম্পেন রাজনীতির বাইরে মানুষ কেন অন্য কোনো রাজনীতিতে আসবে? তার তো কনসাসনেসটা ক্যাপিটালিস্ট কনসাসনেস। সো তাহলে তার কনসাসনেস বদলানোর যেই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাও সাইমেলটেনিয়াসলি হইতে হবে। তা না হলে আসলে এটা সম্ভব না। আর ব্যক্তিগত জার্নির কথা যদি বলি, এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে এইটা আসলে ব্যক্তির মানে এই যে যুদ্ধক্ষেত্রটা, এই যুদ্ধক্ষেত্রটার প্রাথমিক জায়গাটা হচ্ছে ব্যক্তির হৃদয় আর কি, মানে যেটা সোসাইটির মধ্যে হইতেছে ওটা প্রাইমারিলি মানে সব থেকে বড় জিহাদ তো ভিতরের, এটাই তো বলে যে মানে ভিতরের একটা ইনফিডেল আছে আর কি, ভিতরে একটা অবিশ্বাসী আছে। আমার কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অবিশ্বাসী মানে সে যে হিউম্যানরা যে আসলে একটা গ্রেটার পারপাস নিয়ে আসছে, মানুষের পক্ষে যে আসলে গরু ছাগল হাঁস মুরগির থেকে ভিন্ন ইনসেন্টিভ দ্বারা তাড়িত হওয়া সম্ভব, এই বিশ্বাসটা থাকা আর কি। তো সেই বিশ্বাসটা নিজের মধ্যে আনয়নের যে প্রক্রিয়া, এটাও একটা কনস্ট্যান্ট ফাইট। এই ফাইটটা ক্যাপিটালিজম যে একবার সলভ করছে তাকে দিয়ে আবার করায়। আপনি হয়তো বিশ্বাস রিগেইন করবেন, আপনি হয়তো ওই বিশ্বাস অনুযায়ী কিছুদিন ফাংশন করবেন, কিন্তু তারপরেও আসলে এই কন্ডিশনটা এমন যে আপনার ওই বিশ্বাসটাকে ক্রমাগত চ্যালেঞ্জ করা হবে। সো আসলে আমার কাছে মনে হয় যে আসলে এটার কোনো মানে ওই মুরগি আগে ডিম আগের মতো এটা সরল উত্তর নেই। মানে যদিও কন্ডিশনের উপর কন্ডিশনের কারণে কনসাসনেস তৈরি হইতেছে, আবার কনসাসনেসের কারণেই কন্ডিশন বদলাবে। কনসাসনেসের চেঞ্জ না আসলে কন্ডিশনও বদলাবে না। সো আসলে এটার কোনো সরল উত্তর আমার জানা নেই, টু বি ফ্র্যাঙ্ক। কার্ল মার্কসের লেন্স থেকে কার্ল মার্কস যদি এখন বেঁচে থাকতো তাহলে বর্তমান সময়ের পুঁজিবাদটাকে সে কিভাবে দেখতো? আমার মনে হয় যে কার্ল মার্কস যে অবজেক্টিভ মানে প্রেডিকশন গুলা করছিল সেটা তো আসলে খুবই মানে অ্যানালাইসিস গুলা, প্রেডিকশনও বলবো না, অ্যানালাইসিস যেগুলো করছিল সেই অ্যানালাইসিস গুলো এখনো পুঁজিবাদের ক্ষেত্রে খুবই কার্যকর। সেটা হচ্ছে যে পুঁজিবাদ তার বৈশিষ্ট্যগত কারণে যদি আনফিল্টার্ড বা আনরেগুলেটেড থাকে, সে প্রত্যেক 20-30 বছর অন্তর অন্তর একটা করে বুম বাস্ট সাইকেলের মধ্যে দিয়ে যায়। যে তার একটা বড় ধরনের একটা মানে মার্কেটে একটা ইনফ্লেশন ঘটে, একটা মার্কেটটা অনেক মানে স্টক মার্কেট অনেক উপরে চলে যায় এবং তারপরে হচ্ছে সেইটা একটা রিসেশনের দিকে যায়। মানে আপনার এই যে মানে ক্যাপিটালিজমের এই যাত্রাগুলা, এটা তো মার্কস অনেক আগে প্রেডিক্ট করছে আর কি যে হচ্ছে যে এরকম হবে। কিন্তু মার্কসের চিন্তা অনুযায়ী যেই কারণে হচ্ছে বিপ্লবগুলা ঘটে নাই, সেটার কারণ হচ্ছে যে এই বুমবাস্ট সাইকেলগুলো ক্যাপিটালিজম ম্যানেজ করতে পারছে পলিটিক্যালি। অর্থাৎ অবজেক্টিভ কন্ডিশন থাকার পরও সাবজেক্টিভ কন্ডিশনের কারণে রেভলিউশনগুলো হয় নাই বা রেভলিউশনারি মুভমেন্টগুলো তৈরি হয় নাই। আমি বলবো যে ওই বেসিক প্রেডিকশনের জায়গাটা ঠিক আছে যে ক্যাপিটালিজম যে বাই ডেফিনেশন একটা আনস্টেবল প্রসেস এবং এটা যে বারবার 20-30 বছর অন্তর অন্তর মানুষজনকে চরম বিপন্নতার মধ্যে ফেলবে এবং তার মধ্যে দিয়ে যে আসলে গণতান্ত্রিক সোকল্ড গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল নড়বড়ে হয়ে যাবে, সেই প্রেডিকশনগুলো ঠিক ছিল। ক্যাপিটালিজম ইভলভ করছে যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে যে মার্কসের আমলের যে ক্যাপিটালিজম সেটা তো অনেক বেশি আপনার হচ্ছে ধরেন ম্যানুফ্যাকচারিং বেসড, সেটা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল, সে নতুন নতুন উৎপাদন, সে আসলেই কিছু উৎপাদন করতেছিল, এটা প্রোডাক্টিভ ক্যাপিটালিজম ছিল, যে সে আসলেই অ্যাসেট তৈরি করতেছিল। এখন আপনি যদি গোটা পশ্চিমে দেখেন, পশ্চিমে অ্যাসেট তৈরি কিন্তু হইতেছে না। পশ্চিমে কি হচ্ছে, পশ্চিমে মানুষজন কিভাবে যারা গতকালকে যার 10 কোটি ছিল সে আজকে 30 কোটি হচ্ছে কিভাবে, নট নেসেসারিলি সে নতুন কিছু বানাচ্ছে, নট নেসেসারিলি সে কোনো ট্যানজিবল অ্যাসেট তৈরি করতেছে। অধিকাংশ ক্ষেত্রে তারা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের উপর বেটিং করতেছে যে এই জিনিসটার দাম বাড়বে, এই জিনিসটার দাম কমবে।
এবং এই মানে হেজিং এর মধ্য দিয়ে আসলে ক্যাপিটালটা ডেভেলপ করতেছে। কিছুটা ইন্ডাস্ট্রি মানে এটাকে কি বলে আপনার সার্ভিস সেক্টরে হইতেছে। সার্ভিস সেক্টরের বাইরে যে জিনিসপত্রগুলি ঘটতেছে এই জিনিসপত্রগুলি খুব ইন্টারেস্টিং কিন্তু। যেমন বিটকয়েন ধরেন আমি যদি বলি যে বিটকয়েন কেন একটা অ্যাসেট? মানে বিটকয়েনের মানে আমি জানি যে গোল্ড কেন মানে গোল্ডের ভ্যালুটা কোত্থেকে আসতেছে। মানে গোল্ডের ভ্যালু আমি বুঝি যে এটা এমন একটা মেটাল যে মেটালটা সহজে নষ্ট হয় না, সেই কারণে এটা আদি থেকে ভ্যালুয়েবল, আমি এটার সাথে ভ্যালু অ্যাসোসিয়েট করছি, এটার ভ্যালু এই। আমার যে বিটকয়েন যে আমি বানাইতেছি, বিটকয়েনের যে ভ্যালুটা আমি অ্যাসাইন করতেছি, এই অ্যাসাইনটা তো আমি আরবিট্রারিলি করতেছি। এটা এটা আমি মিনিং দিতেছি বলে এটার মিনিং আছে। মানে আমি যদি বলি যে এটার কোনো মিনিং নাই তাহলে এটার মিনিং নাই। টাকা তো অ্যাসেট না। সো এই যে ধরেন আপনার গোটা মানে গোটা ব্যবস্থাটা চলতেছে হচ্ছে পুঁজিপতিদেরকে বিভিন্ন রকম ইনসেনটিভ দেওয়ার মধ্য দিয়ে, এবং সেই ইনসেনটিভগুলো পুঁজিপতিরা পায় যেটা করতেছে সেটা হচ্ছে নতুন একটা কোনো মানে অন্য কোনটা লাভবান হইতে পারে সামনের দিকে কোন কোম্পানি সেটার উপর হেজ করতেছে যে এইটা না এইটা উঠবে। এবং এই কোম্পানিগুলো কি এআই এর কোম্পানি বলেন আপনার বা আপনার হচ্ছে মানে এই অধিকাংশ জিনিসপত্র স্পেশালি ওয়েস্টে হচ্ছে আপনার আসলে যেটা আমরা বলি ফাটকা আর কি, যেটা স্পেকুলেশন। তা মানুষটা সহজ কথা, মানুষ কোনো কিছু বানানোর পিছনে টাকা ঢালতেছে না, মানুষ বাজি ধরার পিছনে টাকা ঢালতেছে। মানে যে টাকাটা দিয়ে আপনি একটা মানে আপনি আগে হয়তো একটা ইন্ডাস্ট্রি বানাইতেন, একটা লোহার কারখানা বানাইতেন, সেখানে আপনি লোহার কারখানা না বানায় লোহার কারখানা বানানোর জন্য যে টাকাটা, ওই টাকাটা আপনি দিলেন হচ্ছে যে অমুক দেশে অমুক যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা সামনের দিনে ভালো হবে, সো আমি এই সফটওয়্যারটার পিছনে আমার টাকাটা ইনভেস্ট করে রাখি। সো আপনি তো নতুন কোনো কিছু বানাইলেন না, কোন জিনিসটা সামনের দিনে লাভবান হইতে পারে সেটার উপর ভিত্তি করে সেটাতে কিছু টাকা দিয়ে রাখলেন। এখন এইটার ফলে যেটা হয়েছে, এবং এটাও নর্মালি হবে, কারণ 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর থেকে কিন্তু আমরা রিকভার করিনি 2025 পর্যন্ত। মানে ওয়েস্টের কথা যদি বলি আমি, ওয়েস্ট কিন্তু রিকভার করেনি কখনো পুরোপুরি। এবং ওই যে 2008-এর পর থেকে যে অস্টারিটি বা ব্যয় সংকোচন নীতি একের পর এক গভর্নমেন্ট নিয়ে গেছে, বোথ ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান, বোথ লেবার অ্যান্ড কনজারভেটিভ, সেই গোটা 18-19 বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড এগুলো আরো ড্রপ করছে। লিভিং স্ট্যান্ডার্ড ড্রপ করলে তার কনজাম্পশন ক্যাপাসিটি ড্রপ করছে। এখন যদি আমার কনজাম্পশন ক্যাপাসিটি না থাকে, তাহলে ধরেন আমি সরকার, আপনি পুঁজিপতি, আমি আপনাকে কোভিডের সময় $10 মিলিয়ন এমনি দিয়ে দিলাম, আপনি এই $10 মিলিয়ন ইনভেস্ট করবেন কেন? আপনি তো জানেন যে মার্কেটে ডিমান্ড নাই। সো ক্যাপিটালিজমের ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন তো এটাই যে এটা শ্রমিককে সুস্থে সুস্থে এমন একটা অবস্থায় নিয়ে আসে যেখানে ওই শ্রমিকের আর সে যে পণ্য উৎপাদন করতেছে সেই পণ্য কেনার ক্যাপাসিটি থাকে না। সো দিস ইজ দ্যাট স্টেজ, এবং এইটা এমন একটা সময় আসছে যেখানে এটাকে ব্যালেন্স করার জন্য কোনো র্যাডিক্যাল অল্টারনেটিভ নাই। কেউ আমরা 1930s-এ দেখছি যে হচ্ছে যে একরকম কেনজিয়ান ইকোনমিক্স ক্যাপিটালিজমকে সেভ করছে, যে হচ্ছে যে না আমরা হচ্ছে রিসেশনের সময় আরো প্রচুর পরিমাণে পাবলিক ইনভেস্টমেন্ট করব, আমরা প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বানাবো। এবার দেখেন কেনজিয়ান ইকোনমিক্সের যে কথাবার্তাগুলি সেগুলি বর্তমানে আমেরিকার কনটেক্সটে যারা বলতেছে তাদেরকে ফার লেফট বলা হইতেছে। মানে বার্নি স্যান্ডার্সের সলিউশন বা অকাসিও করতেছে সলিউশন আসলে কি? এটা তো আসলে ওয়েলফেয়ার স্টেটের সলিউশন। এটা তো ইভেন নট প্রপারলি সোশ্যাল ডেমোক্রেটিক। এটা মূলত একটা ওয়েলফেয়ার একটা ভালো ওয়েলফেয়ার স্টেটের সলিউশন। কিন্তু সেই সলিউশনও পলিটিক্যালি আমরা সেই সলিউশন থেকে এত দূরে চলে গেছি যে এই সলিউশনগুলোকে কমিউনিজম কেন মানে মাওবাদ মনে হইতেছে। সো এইরকম একটা সোসাইটিতে আসলে এটা বোঝা যাচ্ছে যে ক্যাপিটালিজম উইল নট ফিক্স ইটসেলফ, এবং এইটা যে এই যে ফ্যাসিজমের দিকে যাচ্ছে তার মানে ক্যাপিটালিস্ট যে ইনস্টিটিউশনগুলো, এই ইনস্টিটিউশনগুলো ক্রমাগত নাই হইতে শুরু করবে। এরকম একটা জিনিস বলতে পারি কিনা যে এখন হচ্ছে মানে পুঁজিবাদের শেষ সময় আর কি, শেষের শুরু, এরকম একটা সময় আমরা আছি কিনা? আলটিমেটলি যেটা হবে মানে আমরা এই স্তরের পুঁজিবাদের শেষের সময় আছি, কিন্তু এটাকে রিপ্লেস আরো ভয়াবহ মানে ক্যাপিটালিজম অন্য কোনো ফর্ম করবে কিনা এটা ডিপেন্ড করবে সাবজেক্টিভ জিনিসগুলোর উপরে। মানে আমরা আর একটা কথা বলতে পারি যে লিবারেল ডেমোক্রেসি হ্যাজ ডাইড। মানে লিবারেল ডেমোক্রেসি আসলে পৃথিবী জুড়ে আর খুব বেশি দিন সার্ভাইভ করবে বলে আমার মনে হয় না। তার কারণ এটার যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো যেমনভাবে গত 15-20 বছরে আন্ডারমাইন্ড হয়েছে, তারপরে এই প্রতিষ্ঠানগুলোর আর কোনো ক্রেডিবিলিটি লেফট নাই। মানে এই ইনস্টিটিউশনগুলোকে আর একটা সময় পর্যন্ত নাগরিক যেভাবে সম্মান করত, মানে একটা প্রতিষ্ঠানকে আপনি মানেন দেখেই প্রতিষ্ঠানটার পাওয়ার আছে, আপনি না মানলেই আর নাই। পাওয়ার তো আসলে খুবই সাইকোলজিক্যাল জিনিস, যে আপনি মানেন দেখে পাওয়ার আছে, আপনি মানেন না দেখে পাওয়ার নাই। আমি যদি মনে করি আমি রাত 12টার সময় মোহাম্মদপুরে ঘুরে বেড়াবো তাহলে মোহাম্মদপুরে প্যারা নাই, কিন্তু আমি যদি মনে করি যে আছে তাহলে প্যারা আছে।
সো ইনস্টিটিউশনগুলো তো দাঁড়ায় থাকে হচ্ছে যে মানুষ, ধরেন সারা জীবন মানুষ ভাবছিল যে আমেরিকার নির্বাচন মানে আমেরিকার রাজনীতিতে যেগুলোকে রেড লাইন ধরা হইতো, যে এইগুলা কেউ করলে তার খবর আছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যেকটা রেড লাইন ভায়োলেট করছে এবং প্রত্যেকটা রেড লাইন ভায়োলেট করার জন্য সে কোনোভাবেই মানে অ্যাপ্রিমেন্ডেড হয়নি, রিপ্রিমেন্ডেড হয়নি। সে বরং প্রত্যেকটাতেই হচ্ছে আপনার মানে আরো উতরায়ে গেছে টাইপের আর কি, মানে সে আরো ভালো করছে। যদি কোনো একটা মানে ধরেন নির্বাচনের রেজাল্ট আমি মানবো না, এটা আমেরিকান কোনো লোক আমেরিকান ইনস্টিটিউশনের কেউ চিন্তাই করে নাই এটা করা যায়, কিন্তু ট্রাম্প তো করছে, তাতে কি ক্ষতি হয়েছে? সে পরের বার আবার ইলেক্টেড হয়েছে। তাহলে প্রতিষ্ঠানগুলো না মানার যদি কোনো কনসিকুয়েন্স না থাকে, আপনি জাতিসংঘ তো মানেন না, ইউএন এতগুলা রেজলিউশন নিতেছে, ইউএন এর মানে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন পাস করলো ইসরায়েলের এগেনস্টে, তো ইসরায়েলের তো থামানো গেল না। তো ইসরায়েল যদি থামানো না যায়, আমরা 1930-এর দশকে কি দেখছি? আমরা দেখছি যখন মানে লিগ অফ নেশন ফেল করতে শুরু করছে, যখন দেখা গেল লিগ অফ নেশনের কথা না মানলে কোনো সমস্যা হয় না, তখন রাষ্ট্রগুলো লিগ অফ নেশনের কথা মানা বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল তখন আর কোনো এক্সিস্টিং সিস্টেম নাই। সো নিওলিবারাল অর্ডারের প্রত্যেকটা ইনস্টিটিউশনের ব্যাপারগুলো এরকম হবে। ডোনাল্ড ট্রাম্প এসে ইউএসএইডের বিরুদ্ধে কথা বলবে, এটা 10 বছর আগে চিন্তাও করা যেত না যে একটা আমেরিকান প্রেসিডেন্ট এসে তার নিজের মানে এইড সিস্টেম কি এটা খুললাম বলে দিবে। এইটা কি এরকম যে আহ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে মানুষ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা লিবারেল ডেমোক্রেসির প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে এরকম কিনা যে যারা পুঁজিপতি আছে, বড় বড় ব্যবসায়ী, তারা যেরকম আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ভ্যালু করতো বা তাদের আহ, সেক্ষেত্রে তাদের খুব একটা বেশি সমস্যা হতো না, কিন্তু বর্তমান সময়ে পুঁজিপতিরা তাদের আসলে উম, বলা যায় যে তাদের প্রয়োজনই তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে, এবং যে কারণে রাষ্ট্রযন্ত্র ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। হুম ভাই, এটা এটা আসলে বলা যাইতেই পারে, কারণ যেহেতু ক্যাপিটালিজমের 2008-এর ক্রাইসিস থেকে আমরা বাইর হইতে পারি নাই, যার ফলে যেটা হইতেছে যে এই সংকটটার তো কারো উপর না কারো উপর দোষ দিতে হবে। মানে বিষয়টা অনেকটা এরকম যে হচ্ছে যে দোষ দেওয়া লাগতো ব্যাংকারদের, কিন্তু আমি দোষ না দিয়ে দোষ দিব ইমিগ্রেন্টদের। সো যার ফলে কি হচ্ছে, আমার একটা স্কেপগোট লাগবে, এবার একে যে আমি স্কেপগোট বানাবো, একে আমি স্কেপগোট বানাবো কেন, এটা কেমনে, এটা তো একটা ইলাবোরেট প্রক্রিয়া। মানে সমাজে তো রাগক্রোধ উৎপন্ন হচ্ছে, এখন সেই রাগক্রোধটা কার দিকে ধাবিত হবে সেটা হচ্ছে প্রশ্ন। সো এটা যাতে ইলন মাস্কের দিকে ধাবিত না হয়, এই জন্য ইলন মাস্ক এত অ্যাক্টিভলি রাজনীতিতে পার্টিসিপেট করতেছে, কারণ ও জানে মানুষ যেদিন জানবে যে সোসাইটিতে কি কি হইতেছে, ভিলেনটা ও হবে। সেই জন্য ওর ইন্টারভিউ করে নিজেকে হিরো বানায় আর 10টা ভিলেন ওর ধরায় দেওয়া লাগে। এখন সেটা তো প্রাতিষ্ঠানিকভাবে করা সম্ভব না, তার জন্য মিডিয়ার উপর ম্যাসিভ ধরনের একটা মানে কন্ট্রোল রাখা লাগে। সেটা তো পুঁজি মিডিয়ারে কন্ট্রোল করে, সেটা তো একদিক থেকে আসে, সেটার বাদেও ডিরেক্ট কন্ট্রোল করা লাগে, যে কারণে তার এক্স বা টুইটার কিনে ফেলতে হয়, যে সে সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল করতে চাইতেছে, যে কি আলোচনা হবে সেগুলো সে ডিটারমাইন করবে। তার হচ্ছে এই যে এখন এই যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এটাকে কাজে লাগায় সে কি করতেছে, সে হচ্ছে বিভিন্ন সরকারি ইনস্টিটিউশনগুলোকে একরকম হ্যাক করতেছে। সো এইটা হচ্ছে যেহেতু সে দেখতেছে যে আসলে মানে তার যে পরিমাণ ওয়েলথ কনসেন্ট্রেশন, এটা ইভেনচুয়ালি তার মানে মানুষকে তার দিকেই আঙুল তুলাবে। তো যদি যদি না সে এই রাগটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে পারে, তো সেই অন্যদিকে ডাইভার্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার থেকে এই ব্রুটালিটিটা তৈরি হইতেছে, যার মধ্য দিয়ে এত অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট, যার মধ্যে দিয়ে এত অ্যান্টি পোর সেন্টিমেন্ট, যে ওয়েলফেয়ারে থাকা মানুষজনের ওয়েলফেয়ার কাইটে দেওয়া হইতেছে, এবং সোসাইটিকে আরো বেশি হচ্ছে আপনার মানে কি বলবো নিজেদের দিকে নিজেদের বন্দুক তাক করানোর ব্যবস্থাটা করে দেওয়া। সেটা ক্যাপিটালিজমে মানে পুঁজিপতিদের প্রয়োজনেই হইতেছে, এটা না হলে পুঁজিপতিদের যে যে পাওয়ার তারা অ্যাকিউমুলেট করছে সেটা ধরে রাখা সম্ভব না। একজন বামপন্থী রাজনীতি তুমি করো, সেই হিসেবে তুমি এটাকে কিভাবে দেখো? মানে পোস্ট মডার্নিটিটাকে কি আমাদেরকে আহ, একটা ভুল দর্শনে আমরা আছি, নাকি আসলে পোস্ট মডার্নিটি আমাদেরকে একটা ইন্টারমিডিয়েট পাথওয়েতে নিয়ে যাবে? আসলে আমি মনে করি যে হচ্ছে যে মেটেরিয়াল কন্ডিশন থেকেই যেহেতু আসলে কনসাসনেস ফর্ম করে, পোস্ট মডার্নিজম ইটসেলফ তার যে টাইম, সেই টাইমের একটা রেজাল্ট। আপনি যদি দেখেন 60 বা 70-এর দশক, যখন কিনা হচ্ছে আপনার মানে এটার ফরমেটিভ টাইমটা যদি দেখেন, যে এটা হচ্ছে মূলত যখন কিনা পুরাতন বামপন্থী ক্লাস বেসড আইডিয়াগুলা বা মার্ক্সবাদের আইডিয়াগুলা ডিলেজিটিমাইজড হচ্ছে, বা সেটার পিছনে যেই পুঁজিটা, সেটা মানে ওটার পিছনে যেই টাকাটা বা যেই স্ট্রাকচারাল সাপোর্টটা হচ্ছে প্রোভাইড করা হতো দীর্ঘদিন, সেটা বিভিন্ন মানে সোশ্যালিস্ট প্রজেক্টের দ্বারাই, সেইটার যখন প্রভাব কমা শুরু করছে, ঠিক ওই মুহূর্তটাতেই কিন্তু হচ্ছে আপনার এক ধরনের মানে এই পোস্ট মডার্ন যে চিন্তাভাবনাগুলো, যে হচ্ছে যে আপনার দেয়ার ইজ নো আলটিমেট ট্রুথ, সেইটা হচ্ছে আপনার বিকশিত হচ্ছে। সো
আমরা গত 20, 25, 30 বছর যে সংকটগুলা দেখতে পাচ্ছি, সেই সংকটগুলো অনেকগুলাই পোস্ট মডার্নিজমেরই সংকট। যে আগে আমরা অনেক কিছু সরলকে সরলভাবে বলতে পারতাম আরকি। মানে আমাদের সাদা কালো ডিস্টিংশন করাটা ইজিয়ার ছিল। এখন আমি বলতেছি সাদা বলেই কিছু নাই, কালো বলেই কিছু নেই। সো তাহলে আমার কাজটা কি? এই যে নিজের কাজ কি? সোসাইটিতে মানুষের কাজ কি? রাজনীতিতে মানুষের কাজ কি? সাহিত্যে মানুষের কাজ কি? এইটাকে মানুষজন একটা লিবারেটিং জিনিস হিসেবে দেখছিল যে আচ্ছা তাহলে আমার যেহেতু আমার কোনো গন্তব্য দেওয়া নাই, তাহলে আমি যাত্রা করতে, করতে যেকোনো জায়গায় চলে যাইতে পারি। সো কিন্তু গত 25-30 বছরের থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যাত্রায় খালি মানুষ হারাই গেছে। এই যাত্রার মধ্যে দিয়ে কেউ কোনো মানে এমন কোনো জায়গায় যে গেছে যেখানে বাকিদেরকেও নিয়ে যাওয়ার মতো তেমন কিন্তু না। মানে খুব হাতে গোনা কিছু মানুষ হয়তো কোনো মৌলিক কিছু করতে পারছে। কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে কি আমি যখন আমার আত্মিক প্রয়োজনে বিভিন্ন মৌলিক চিন্তকের লেখা পড়তে যাই বা বুঝতে যাই বা কোনো মৌলিক চিন্তকের কথা শুনতে যাই, আমি দেখি যে আসলে তারা কেউই ঠিক মানে কি বলবো? তারা ঠিক কেউই আপনার এই গত ২-৩ দশকের না। মানে আমি গত ২-৩ দশকে যাদের কাজকর্ম আমার মৌলিক বলে মনে হইছে, তারা বিভিন্ন ট্র্যাডিশনাল চিন্তা মানে ট্র্যাডিশনাল কি বলবো সিলসিলা বা আপনার মানে ধরেন বিভিন্ন রকম পুরাতন মডার্ন সিলসিলারই অংশ। তারা হয়তো এক সেন্সে হয়তো তারাও পোস্ট মডার্ন কারণ তারা ওই মডার্নিটিকে নিজেদের মতো করে ভাঙছে বা সেই মডার্নিটিকে নিজেদের মতো করে রিইন্টারপ্রেট করছে। কিন্তু আমি বলবো যে পোস্ট মডার্নিজমের যে ডকট্রিন যে হইতেছে যে দেয়ার ইজ নো আল্টিমেট ট্রুথ, এটাকে আমি এভাবে করে দেখি যে উই উইল প্রবাবলি নেভার রিচ দি আল্টিমেট ট্রুথ। আমরা তো কোনোদিনই চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাবো না, কিন্তু চূড়ান্ত সত্যের দিকে যাত্রা করার যে কাজটা, এই কাজটা আমাদের করতে হবে। মানে চূড়ান্ত সত্যের কাছে আমি যাইতে চাই, চূড়ান্ত সত্য বলে কোথাও কোনো একটা কিছু লুকানো আছে হয়তো যেটার মানে পুরাপুরি যেটা কখনো হয়তো আমার জন্য অনাবৃত হবে না, কিন্তু ওই পেঁয়াজের মানে খোসা ছাড়ানোর মতো এইটার আরো ভিতরে যাওয়ার, সত্যের আরো কাছাকাছি যাওয়ার যে একটা চেষ্টা, এই চেষ্টাটা থাকা দরকার। কারণ আমার কাছে মনে হয় এই পুরা পোস্টমডার্নিজমের প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনিভার্সালিটি নষ্ট হয়ে গেছে অনেক বেশি। মানে আমরা ইউনিভার্সাল জিনিসপত্র আর দেখতে পারি না, মানে সকল পক্ষে সকল জায়গাতেই, এবং ইউনিভার্সাল কোনো কিছুরে আপহোল্ড করতে পারি না আমরা। ক্রমাগত হচ্ছে আপনার মানে ডিফারেন্সেস তো আছেই সব মানে, কিন্তু এই ডিফারেন্সের মধ্যে কমনালিটি আছে না, এই ডিফারেন্সের মধ্যে কমনালিটি খোঁজার যেই চেষ্টাটা, এই চেষ্টাটা নাই দেখে হচ্ছে আসলে আমরা এত স্ট্রাগল করতেছি। এবং সেটা সামহাও আসলে আরো সরল কোনো ফিলোসফির দিকে যাইতে হবে, কারণ থিংস আর গেটিং মানে এত জটিল হয়ে যাচ্ছে সবটা, যে আসলে এই জটিলতার মধ্যে থেকে আসলে কোনো কিছু তৈরি করা খুব মুশকিল। মানে সেটা চিন্তাই তৈরি করা হোক আর একটা জিনিস বানানোই হোক না কেন, মানে একটা সিনেমা বানানো ইজ ফার মোর ডিফিকাল্ট। কারণ মানুষ চিন্তা করতেছে যে আমি যে সিনেমা বানাবো, আমি কি বলবো যেটা আগে বলা হয় নাই, আমি কি দেখাবো যেটা আগে দেখানো হয় নাই। কিন্তু যা আগে বলা হয়েছে, যা আগে দেখানো হয়েছে, তা নতুন করে দেখাইতে সমস্যা কি? যা বলা হয়েছে তা আরেকবার বলা হোক না, অন্যভাবে বলা হোক না, মানে নতুন কিছুই বানাইতে হবে কেন? মানে যা হইছে তার থেকে কেন কিছু মানে তা সেইটা ধরে কেন আগানো যাবে না? মানে আমি বুঝার চেষ্টা করতেছি যে মডার্ন যে আইডিওলজি গুলা, সেই মডার্ন আইডিওলজি গুলা নানান রকম সীমাবদ্ধতা ছিল, সেটা পোস্ট মডার্নিজম রিভিল করছে, ফাইন। কিন্তু পোস্ট মডার্নিজম তো নিজে আমাকে কোনো চিন্তার পথ দেখাই দিতে পারে না যে পথ ধরে আমি আগাবো। সে আমরা বলছে কোনো পথ নাই, তাহলে আমার ফিরতে হবে এক ধাপ, ফিরে আগের জিনিসপত্রগুলাকে পোস্টমডার্নিজমের ক্রিটিকের উপর বেস করে হলেও নিয়ে আগায় যাইতে হবে। কারণ তা না হলে তো কোনো প্রজেক্ট দাঁড়াবে না, তা না হলে ইন্ডিভিজুয়াল বুদ্ধিজীবী দাঁড়াবে যে হয়তো নানান রকম ক্রিটিক দাঁড় করাবে। কিন্তু মানুষের কিরকম মানে হিউম্যান সোসাইটিটার কেমন হওয়া দরকার, তার একটা আন্ডারস্ট্যান্ডিং বা তার একটা প্রেসক্রিপশন তো যারা পলিটিক্স করে তাদের দিতে হবে, আজকের জন্য না হোক 20 বছর পরের জন্য। তো সেটা তো দাঁড়াবেই না যদি হইতেছে আমি এইটার উপর বেস করি যে ভাই ভালো বলে তো কিছু নাই, খারাপ বলে তো কিছু নেই, তাহলে ডোনাল্ড ট্রাম্পও ভালো। তাহলে পোস্ট ট্রুথের দুনিয়াতে আমরা থাকি, তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলতেছে ওটা ইতিহাস, সত্য বলে তো কিছু নাই, তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা ফিল করে বলতেছে ওই ফিল করা জিনিসটাও এক ধরনের ট্রুথ, ওইটা ওয়ান সর্ট অফ ট্রুথ। তাহলে এটার তো একটা খুবই ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তার মধ্যে এটা তো মানে এক ধরনের একটা ডিলিউশন, এবং এটা আসলে অনেক ক্ষেত্রেই আমাদের জানতে অজান্তে আমাদের অনেক ক্ষতি করে ফেলছে। পোস্টমডার্নিজমকে আমি মানে পোস্টমডার্নিজম একটা নেসেসারি প্রসেস ছিল, পোস্টমডার্নিজমের মধ্যে দিয়ে আমাদের যাইতেই হতো আমাদের চিন্তাভাবনাকে রিশেপ করার জন্য, এবং মেটেরিয়াল কন্ডিশনের কারণে সেটা আমরা যাইতামও। কিন্তু আমার মনে হয় যে এখন পোস্টমডার্নিজমকে রিথিঙ্ক করার সময় আসছে আর কি, আর একটু এক ধাপ দুই ধাপ পিছায় আমরা পিছন থেকে আসলে কি কি নিতে পারি সেই চিন্তাটা করার সময় আসছে। এই যে বাংলাদেশে আওয়ামী লীগ করা বা সমমনা লোক তো অনেক, হ্যাঁ,
তাদেরকে আবার আমাদের সমাজের সাথে, যারা অপরাধ করে নাই, যারা হয়তো মেজর ক্রাইম করে নাই, খুন করে নাই, দুর্নীতি করে নাই, সেই সমস্ত মানুষগুলোকে একীভূত করার যে প্রক্রিয়া, এখন একটা বলা হচ্ছে যে যদি তাদেরকে ক্ষমা চাইতে হবে, দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পরে এই একীভূত করার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যদি তারা দল হিসেবে ক্ষমা না চায়, তাহলে এই যে যে বিভাজনটা, এই বিভাজনটা তো পরবর্তীতে সাস্টেইন করবে, এবং সেই সাস্টেইন করাটা তো আসলে দেশের জন্য একটা বড় ধরনের বিভক্তি থাকবে। এইটার দায়ভারটা আসলে তখন কার উপরে পড়তে হবে? এই দায়ভার তো সরাসরি এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের এটা হওয়া উচিত ছিল এজেন্ডা নাম্বার ১। তাদের তো এত কিছু কেউ করতে পারে নাই। তারা আসছে অভ্যুত্থানের উপর বেস করে। তাদের কাজ ছিল ২ টা। ১ হচ্ছে তারা মানে যারা নিহত তাদের হচ্ছে প্রপার মানে তাদের পরিবারকে প্রপার হচ্ছে ক্ষতিপূরণ দিবে। যারা আহত তাদের পুনর্বাসিত করবে, চিকিৎসার দায় নিবে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিবে। আর ২ যারা খুন করছে তাদের বিচার করবে এবং বিচারের প্রক্রিয়াটা এমন হবে যে প্রক্রিয়াটা পরবর্তীতে যাতে রিভার্স না করা যায়। কারণ আমরা ২০১৩ এই যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়ায় দেখছি যে এই প্রক্রিয়াটা এমনভাবে হয়েছে, প্রক্রিয়াটা যেহেতু মানে একরকম একটা এজেন্ডা নিয়ে করা হয়েছে যে আমরা জামাতের নেতাদের বিচার চাই, আমরা চাই যে তারা দোষী সাব্যস্ত হোক। সো সেই কারণে সেই বিচারটা সর্বজন গ্রহণযোগ্য হয় নাই। এখন দেখেন আমি আপনি দুজন রেশনাল মানুষ কথা বলতেছি, আমরাও কিন্তু এই ভাষায় কথা বলতেছি যে হচ্ছে যে আমরা চাই যে ওর বিচারটা হোক, ও মানে শাস্তি পাক, এটা কিন্তু আমি আপনি চাই, দুজনই চাই। কিন্তু কথা হচ্ছে যে এমন তো মানুষ আছে যে শাস্তি চায় না। সো আপনার যদি বিচার হইতে হয় তাহলে বিচারটা এমন হইতে হবে যে ফাইন, আমি মানে যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনা কোনো অপরাধ করেন, আমি শেখ হাসিনারে ছাইড়ে দিব। এই 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 স্পট থেকে যদি শুরু না হয় তাহলে তো এটা কোনোভাবেই সর্বজন গ্রহণযোগ্য হবে না। এবং আপনি দেখেন গণজাগরণ মঞ্চের সময়কার যেই মানে পুরা প্রক্রিয়াটা, এটা এখন ব্যাকফায়ার করছে না? আপনি তো ওই বিচার করেও আপনি ফাঁসি দিয়েও লেজিটিমাইজ করতে পারেন নাই। কারণ প্রক্রিয়া নিয়ে যারা ওই পার্টি তারা যথেষ্ট পরিমাণে ডাউট কনসার্ন তৈরি করতে পারছে। এখন বিচার বিচার কি হবে বাংলাদেশে? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষজনরে লিঞ্চ করা হইলে বলতেছে যে হচ্ছে যে সিগারেট খাওয়াটা দোষ ছিল। মানে সিগারেট খাইছে কি না খাই তো অন্য আলাপ। মানে এটা সে বলবে না যে হইতেছে যে যেই অপরাধী হোক না কেন আপনারা মানে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনারা হইতেছে মানে এটা রাষ্ট্র দেখবে। বা এটা তো অনেক ছোট ঘটনা সেই তুলনায় যে ৩২ ভাঙা। ৩২ ভাঙা নিয়ে রাষ্ট্রের অবস্থা কি? ৩২ যেদিন ভাঙছে সেদিন তো মনে হচ্ছে রাষ্ট্র বলে কিছু নাই। যদি ৩২ ভাঙার সিদ্ধান্ত হয় তাহলে সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। যদি রাষ্ট্রের সিদ্ধান্ত হয় যে ৩২ ভাঙবে না তাহলে কেউ ৩২ ভাঙতে আসলে রাষ্ট্র ঠেকাবে। রাষ্ট্রের সাথে হিসাবটা তো এরকমই। মানে আপনি আপনার উপদেষ্টা বলল যে এখানে হচ্ছে যে মিউজিয়াম বানানো হবে। তারপর শেখ হাসিনা বক্তব্য দিতেছে দেখে একদল লোক যায় ভাঙলো, আপনি আবার কিছু বললেনও না, করলেনও না। তাহলে এই প্রক্রিয়ায় তো কোনো বিচার হইতে হবে না। বিচারের সাথে তো অথরিটির সম্পর্ক আছে। যার অথরিটি নাই সে তো বিচার করতে পারে না। তাহলে হচ্ছে মানে মানে কি বলবো ওই জাহানার ইমামের মতো গণ আদালত হইতে পারে, মক ট্রায়াল হইতে পারে। কিন্তু অ্যাকচুয়াল ট্রায়াল করার জন্য আপনার তো এটা স্ট্যাবলিশ করতে হবে যে আপনার ল অ্যান্ড অর্ডার আছে এবং এটা একটা প্রক্রিয়া স্থাপন করতে হতো। কোনো প্রক্রিয়া স্থাপন করা হলো না, সবাই খালি বড় বড় কথা বললো। কি ওই যে আমি ক্যান্সেল কালচারের কথাই বলতেছিলাম না, ওই আলোচনাটা ফিরে আসে কিন্তু যে আপনি কোনো মেকানিজম বানাইতে পারেন না যে মেকানিজমের বেসিসে আপনি আওয়ামী লীগারদের বিচার করবেন। সো আপনার যাকে পছন্দ না তার যদি এতটুকু অপরাধ থাকে আপনি সেটাকে ম্যাগনিফাই করবেন। আবার একটা মানুষের এত বড় অপরাধ আপনার যদি তারা বাঁচাইতে হয় আপনি অন্য কিছু নিয়ে এসে সরাই দিবেন। এটা কোনো স্ট্যান্ডার্ড নাই যে কিসের বেসিসে কেউ ইনকর্পোরেটেড হবে, কিসের বেসিসে কেউ বাদ যাবে। এখন এইটা অলরেডি চোর পালাই গেছে কিন্তু তাও বুদ্ধি বাড়তেছে না। মানে এইটা করা লাগতো গত ৬ মাসের মধ্যে। এখন আওয়ামী লীগারদেরকে সবাই নানান রকম অশ্লীল এবং নেতিবাচক প্রক্রিয়ার মধ্য দিয়ে পুনর্বাসন করবে। ধরেন জাতীয় নাগরিক পার্টি একদিকে বলবে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত হচ্ছে নির্বাচন করা যাবে না। আবার স্থানীয় পর্যায়ে কিন্তু তারা আওয়ামী লীগারদের রিক্রুট করা শুরু করছে অলরেডি। মানে লোকাল লেভেলের আওয়ামী লীগারদের যাদের দিয়ে তারা পার্টি বানাবে, মানে লোকাল লেভেলে নিজের ফুটপ্রিন্ট তৈরি করবে। এর মধ্যে ম্যাসিভ পরিমাণ আওয়ামী লীগের লোক আছে। তাহলে কোন আওয়ামী লীগ আর ভালো, কোন আওয়ামী লীগ আর খারাপ, এটার প্রক্রিয়াটা কি? নাই তো। সবাই নিজেদের মতো ইনকর্পোরেট করবে। যদি আওয়ামী লীগ কোনোদিন সুযোগ পায় সে পলিটিক্যাল পার্টি হিসেবে ব্যাক করবে। কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বাংলাদেশে আমার মনে হয় না মানে সুদূর ভবিষ্যতেও কেউ ডিসলভ করতে পারবে। এবং এটা বাংলাদেশের মানে বাংলাদেশে একটা কি বলবো একটা খোঁচার জায়গা হয়ে থাকবে আর কি। যেরকম ৭১ মানে ৫০ বছর পর হিসেবে আছে, এটা হয়তো ৫০ বছর পর যায় থাকবে না, কিন্তু এটা বাংলাদেশের সামনের ১-১.৫ দশক এটা একটা মানে বারবার করে ফিরে ফিরে আসবে এই ট্রমাটা, এই কোয়েশ্চেনটা। কারণ আওয়ামী লীগকে ইনস্টিটিউশনালি ডিল করা হয় নাই এবং সবাই আওয়ামী লীগের এক্সিস্টেন্সকে কাজে লাগায় নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে। ঠিক যেই প্রক্রিয়া আওয়ামী লীগ জামাতের এক্সিস্টেন্সকে কাজে লাগায় নিজের রাজনৈতিক হাসিল বা স্বার্থ হাসিল করার চেষ্টা করতো। মানে এটা কি তাহলে এক ধরনের ইতিহাসের পুনরাবৃত্তি এরকম?
এটা তো আমার তো আমি মানে আমি গণজাগরণ মঞ্চের পরে যে প্রবণতাগুলা দেখছিলাম, এই প্রবণতাগুলার একটা রিভার্স প্রবণতা ২০২৫ আমি এক্সাক্ট দেখলাম। একই মেথোডোলজি। এই যে মানে যেই ভাষায় সার্জিস হাসনাতরা কথা বলে, এই ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি না যে হচ্ছে মানে ইমরান এইচ সরকাররা এইরকম ল্যাঙ্গুয়েজে কথা বলতো। এই পাওয়ার তো বেশি দিন থাকে নাই। এটা আপনি বলতে পারেন একটা অভ্যুত্থান হয়েছে, সো এদের পাওয়ার আরো অনেক বেশি। কিন্তু আমি বলতেছি যে মানে এই যে মানুষের ম্যান্ডেট ক্লেইম করে কথা বলা, যেন বা আমি যা ভাবতেছি জনগণ তাই ভাবে, এগুলার তো মানে এগুলার তো দীর্ঘমেয়াদী প্রভাব আছে। যেরকম ৩২ ভাঙতে অনেক মানুষ গেছে, এরকম প্রচুর মানুষ ৩২ ভাঙাতে কষ্ট পাইছে। এবং যে কষ্ট পাইছে এবং যে মানে যে ভাঙছে, এটা দুইজনই তো নাগরিক। তো আপনি তো এটার বেসিস দ্বারা ডিফারেনশিয়েট করতে পারেন না। তাহলে তাহলে মানে রাষ্ট্র ইনক্লুশনটা কই হইতেছে আরকি। মানে আপনার তো নিতে হবে, সবাই ইনকর্পোরেট করতে হবে। সো আপনার বিশ্বাসের জায়গাগুলো যদি এরকম হয় যে মানে আমি এটা করব এবং আমি কোনো মেথোডোলজিক্যাল ডিসএগ্রিমেন্ট নিব না। জামাতের নামে আমির হা, হা খাইছে, আমি হা, হা খাইছি। যে হইতেছে যে আমরা কেন ৩২ ভাঙার বিরোধিতা করছি। কিন্তু ৩২ ভাঙার বিরোধিতাটা তো মেথোডোলজিক্যাল কোয়েশ্চেন। বাংলাদেশে আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক আলাপ দীর্ঘদিন ছিল যে আমরা না আসলে শেখ মুজিবের মানে মৃত্যুদিনে একটা ফুল দেওয়া যায় না। তো এইবার তো বিষয়টা বলল যে ৩২ ভেঙে ফেলা হয়। তাহলে ৩২ যখন ভেঙে ফেলা হইছে, তার মানে প্রচুর মানুষজন যারা শেখ মুজিবরে পছন্দ করে টু সাম এক্সটেন্ট তারা নিশ্চিত যে ভাই আওয়ামী লীগ ছাড়া আর কেউ এটার দায় নিবে না। মানে আমার জন্য যদি ১৫ই আগস্টে এই শেখ মুজিবের ইয়েতে ফুল দেওয়াটা একটা মানে একটা প্রয়োজনীয়তা হয়, তাহলে আমার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যাক করাইতে হবে। কারণ আওয়ামী লীগহীন পলিটিতে এটা আমার কেউ দিবে না। এই পুনর্বাসন তো এটার বেসিসে হয়। আপনি ইলেকশনে আসতে দিবেন না হয়তো। সে স্বতন্ত্র হয়ে দাঁড়াবে। আপনি স্বতন্ত্র আটকাবেন। সে অন্য পলিটিক্যাল পার্টির ভিতরে ঢুকবে। কিন্তু চাওয়াটা তো রয়ে গেল। সেই চাওয়াটা তো ডিল করা হলো না। আপনি বলতেছিলেন না যে বাকিদেরকে নিতে হবে। সো এই বাকিদেরকে নেওয়ার প্রক্রিয়াটা কি হতো? বাকিদের নেওয়ার প্রক্রিয়াটা হইতো যে আমি গত ১৫ বছরের আওয়ামী লীগের যাবতীয় কাজকর্মকে কনডেম করেও আমি যখন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবো, আমি তখন এমনভাবে লিখবো না যেটা ডি-আওয়ামিফাইড হয়। এই যে ডি-আওয়ামিফিকেশনের চেষ্টা, যে ইতিহাস থেকে কাইটে দেওয়া, যে নামগুলো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ওই নামগুলো ইতিহাস থেকে কাইটে দেওয়া, এটাই আওয়ামী লীগারদের যেই আপনার মানে কি বলবো, এটা এক ধরনের মজলুমত্বের জন্ম দেয়। এই মজলুমত্বের উপর বেস করে নিজের পলিটিক্যাল যেই আইডিয়াটাকে বাঁচায় রাখা যায়। আত্মহত্যা সম্পর্কে তোমার নিজের জীবনের অভিজ্ঞতা বা এই সম্পর্কিত উপলব্ধিটা কিরকম? এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে জীবনকে তো নানানভাবে ওই যে নিৎসের যে কথা যে গড ইজ ডেড, মানে গড ইজ ডেড তো আসলে শুধু গড ইজ ডেড নট ইন দ্য সেন্স যে একটা ক্রিয়েটারের কোনো কনসেপ্ট নেই, ইন দ্য সেন্স যে তাহলে মানে লাইফের গ্রেটার মিনিং কি। ওই ফাইট ক্লাবে যেরকম বলা যায় আমরা হচ্ছে একটা ইতিহাসের মেঝো সন্তানের মতো হয়ে গেছি আর কি। মানে আমাদের সময়ের কোনো কালেকটিভ স্ট্রাগল নাই, কোনো কালেকটিভ অ্যাম্বিশন নেই, কোনো অ্যাসপিরেশন নেই। যে অ্যাসপিরেশনগুলোর জন্য হইলেও বাইচে থাকার একটা বিষয় থাকে। মানে আমাদের বাপ-দাদাদের জেনারেশনের প্রত্যেকের কারো হয়তো যারা ৩০-এর দশকে ছিল তাদের কাছে একদিন এই দেশটা ব্রিটিশ থাকবে না, এটা একটা স্বপ্নের মতো, কল্পনার মতো ছিল। বা কারো জন্য হয়তো এই ভূখণ্ডে যারা ছিল, আমি লোকালাইজ করে বলতেছি আরকি, প্রত্যেকটা দেশের সময়ের কনটেক্সট হয়তো আলাদা। আ আমাদের বাপ-দাদাদের জেনারেশনের একটা অংশ ছিল যারা 71 কিভাবে করে পাইছে আরকি। বা প্রত্যেকটা জেনারেশনের একটা কিছু নিজস্ব মানে কিছু কালেকটিভ স্ট্রাগল ছিল। যেগুলোর উপর ভিত্তি করেও মিনিং জেনারেট করা যাইত। এবং সোসাইটিতে এক ধরনের একটা বেসমেন্ট ছিল আরকি। যে আমি যদি কিছুই না হয় আমার, তাহলে আমি অন্ততপক্ষে এইটুকু হব। তো সেই জিনিসটা তো আর নাই। সো আপনি বেসিক্যালি মানে একদম এই গোটা ইউনিভার্স, পৃথিবী, সেখানে আপনি এক্সিস্ট করতেছেন এবং আপনি যতই কালেকটিভ নানান কিছুর মধ্যে থাকেন না কেন, শেষমেশে আপনি জানেন যে এই কালেকটিভ এন্ডেভার গুলা থাকবে না। মানে আপনি আসলে একজন মানে একটা ইন্ডিভিজুয়াল এবং আপনার সাথে আপনার এগেইনস্ট গোটা ইউনিভার্স। সো এরকম জায়গা থেকে আসলে যারাই একটু মিনিং খোঁজার চেষ্টা করে বা যারা নিজেকে বুঝায় শোনায় ডিস্ট্রাক্ট করতে পারে না, তাদের মধ্যে এই ক্রাইসিসগুলো তৈরি হওয়া খুব স্বাভাবিক। এটা মডার্নিটির ক্রাইসিস এবং এই মডার্নিটির ক্রাইসিসটা আসলে নানানভাবে মানে আমার মনে হয় এটা আসলে মিনিংলেসনেস। মানে আমি জীবনে যেই সময়গুলো সুইসাইডাল ফিল করছি, যে অনেকগুলা আলাদা আলাদা ইনসিডেন্টে যে জিনিসটা খুব কমন ছিল, সেটা হচ্ছে আমি কোনো মিনিং এক্সট্রাক্ট করতে পারতেছিলাম না জীবন থেকে, যে হোয়াট ইজ দ্য পয়েন্ট, হোয়াট ইজ দ্য মিনিং। তো সেটা মানুষের নানান রকম ব্যক্তিগত ঘাত প্রতিঘাত বা অভিজ্ঞতার কারণে হয়তো মানে অর্থ থাকার পরও সে ওই মুহূর্তে অর্থ খুঁজে বের করতে পারে না। বা অর্থ খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটা কনস্ট্যান্ট প্রক্রিয়া। আপনার প্রত্যেক মুহূর্তে নিজের কাছে একটা অর্থ খুঁজে বের করতে হচ্ছে, জেনারেট করতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লিভিং।
কারণ আসলে আমরা এমন একটা সময় এসে পৌঁছাইছি যেখানে আসলে কোনো কিছুই ঠিক আর আমাদেরকে বিস্মিত করে না, কোনো কিছুই মানে কোনো কিছুর জন্যই মনে হয় না যে এইটা দেখার জন্য বা এইটা করার জন্য বা এইটা পাওয়ার জন্য হইলেও বেঁচে থাকা দরকার। সো ওই ইয়ার একটা খুব বিখ্যাত কথা ছিল, বা আপনার, আমি যদি ভুল না করে থাকি এটা যেন কার কোটেশন, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না কার কোটেশন। কোটেশনটা হচ্ছে এরকম: the challenge of our times is to be free of illusions and yet not be disillusioned। মানে মোহমুক্ত থাকা, মানে কিন্তু স্টিল বিস্ময় বোধ করতে পারা, অবাক হইতে পারা। মানে একটা একটা হাঁটতে হাঁটতে কোনো একটা গাছে কোনো ফুলের রঙের যেই টোন, ওইটা দেখে ওই মুহূর্তে ফিল করতে পারা যে বাহ, জীবনটা তো সুন্দর। এইটা আসলে একটা চর্চার যেমন অংশ, সেটাই আসলে আপনার মেটেরিয়াল কন্ডিশনও আপনাকে এটা ইয়ে করতে হবে। তা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে প্লেজার প্রিন্সিপালে বাঁচা, যে আমি যে কোনো মুহূর্তে সর্বোচ্চ প্লেজারটা এক্সট্র্যাক্ট করার চেষ্টা করব। এখন এই হেডোনিস্টিক প্লেজার প্রিন্সিপালে যে বাঁচাটা, এই বাঁচাটা আমার কাছে কনস্ট্যান্টলি মনে হয় যে এইটা যারা করতে পারে তারা হয়তো তাদের এই জাতীয় সুইসাইডাল টেন্ডেন্সি বা এরকম এই মিনিংলেসনেসের জিনিসটাকে সামান্য সময়ের জন্য হলে একটা ভয়েডটাকে কিছু একটা দিয়ে ফিল আপ করে রাখতে পারে। তা বাদে প্রতিটা মানুষেরই আসলে, চিন্তাশীল মানুষের এটা একেবারে একটা মজ্জাগত হওয়ার কথা এই সময়ের জন্য, যে সে কিছুদিন বাদে বাদে নিজেকে প্রশ্ন করবে আমি বাইচে আসি কেন। সো সে বাইচে থাকার কিছু কিছু সেট মিনিং যতক্ষণ পর্যন্ত সে নিজেকে দিতে পারতেছে ততক্ষণ হয়তো সে সুইসাইডাল হচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে ওই মিনিংগুলো কাজ করতেছে না ওই মুহূর্তে সে সুইসাইডাল ফিল করতেছে। কিন্তু যে কনস্ট্যান্টলি সুইসাইডাল এবং যে না, দুইজনের মধ্যে কমন জায়গাটা হচ্ছে জীবনের মিনিং কি, এইটা আমরা ক্রমাগত এক্সট্র্যাক্ট করার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হয় যে এই স্ট্রাগলটা একটা কালেকটিভ স্ট্রাগল, এবং এই স্ট্রাগলটা আসলে প্রতি মুহূর্তে নানান সামাজিক কারণে উৎপন্ন হচ্ছে। আমাদের মূল সংকটটা হয় যে যখনই আমরা সুইসাইডাল ফিল করি আমরা মনে করি যে এটা বোধহয় আমি একা, এটা বোধহয় এটা আমার ভিতরে কোনো একটা সংকট, যে সংকটের কারণে এটা হচ্ছে, এটা মানে আমার যেই ফরম্যাট, মানে আমার যেই কি বলবো, আমার যেই সফটওয়্যারের ঝামেলা আর কি, যে এটা দিস ইজ সামথিং মানে ডিস্টিংক্ট টু মি, এটা আমারই হচ্ছে। কিন্তু আসলে আমার মনে হয় যে মানে আমাকে যে জিনিসটা সবসময় সোলেস দিছে, সবসময় সান্ত্বনা দিছে বা আমাকে প্রসেস করতেও হেল্প করছে, সেটা হচ্ছে যে দিস ইজ নট অনলি মি। মানে এই জিনিসটা আমার সমসাময়িক অনেক মানুষের সাথেই হচ্ছে, কারণ এটা সিস্টেমটা এটাকে প্রডিউস করতেছে। আপনি মানে একটা যে মিনিং খোঁজার যে জায়গাটা, সেটা বারবার করে বাধাগ্রস্ত হচ্ছে। আপনাকে কনস্ট্যান্টলি মিনিং খুঁজতে হইতেছে, কেন আপনার এক্সিস্ট করা উচিত। কারণ ধরেন আমি যদি বলতে পারতাম যে আমি একটা বিপ্লব দেখে যাব এই জন্য এক্সিস্ট করতেছি, বা আমি হচ্ছে আরো অনেক সিম্পল যে আমি আমার মারে একটা বাড়ি বানাই দিব এই জন্য এক্সিস্ট করতেছি। কিন্তু আমরা আসলে এমন একটা সময় বড় হচ্ছি যে, বা আমাদের মানে কি বলবো, আমাদের যৌবনটা পার করতেছি, যে এই সময়টাতে আসলে সবকিছুই খুব অর্থহীন, সবকিছুর অর্থই খুবই আরোপিত। তো সেরকম একটা পরিস্থিতিতে আসলে এটা করা খুব ডিফিকাল্ট, যে হচ্ছে আপনি মানে আপনার এরকম সংকট তৈরি হবে না। আমরা এটা যে এগুলো নিয়ে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু প্রসঙ্গটা অনেক ট্যাবু এবং প্রসঙ্গটার সাথে নিজের ভালনারেবিলিটির একটা সরাসরি সম্পৃক্ততা বা সম্পর্ক থাকে, এই কারণে মানুষজন এটা নিয়ে ওইভাবে করে কথাও বলতে চায় না। কিন্তু মনে হয় যে আপনি যে এই প্রসঙ্গটা তুলছেন পডকাস্ট, এটা খুব ভালো হয়েছে। এটা নিয়ে আসলে আরো ইন ডিটেল আলোচনা হওয়া জরুরি, মানে অন্তত পক্ষে চ্যানেল করার জন্য। কারণ এই রিয়ালিটিটা এক্সিস্ট করে, মানে আমি হয়তো এখন এসে কমফোর্টেবল এটা নিয়ে কথা বলতে, এই কমফোর্টটা হয়তো আমার বছর দেড়েক দুয়েক আগে ছিল না, যখন আমার সাইকোলজিক্যাল সিচুয়েশন আরো অনেক খারাপ ছিল। তো আমার মনে হয় এগুলো নিয়ে মানুষ যখন কথা বলে তখন আশেপাশে আরো মানুষজন এটা নিয়ে কমফোর্ট ফিল করে, বা এটা নিয়ে একটা ডিসকাশন ওপেন হওয়াও দরকার। কারণ এটা আসলে ইন্ডিভিজুয়াল প্রবলেম না, এখানে অনেকগুলো সোসাইটাল ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো এই প্রবলেমটাকে ড্রাইভ করতেছে। আমাদের সময় এসে আমাদের এই বিলং করার জায়গাগুলো কমে আসতেছে, এটাকে একটা মানে বড় কারণ কিনা? এটা তো অবভিয়াসলি একটা হিউজ জিনিস আর কি, যে ওই যে আমি গডের কথা বললাম যে ওটা হচ্ছে লাস্ট বিলঙ্গিং আর কি, যে আমি যদি একটা সুপার ন্যাচারাল এন্টিটির সাথে নিজেরা কানেক্টেড ফিল করতে পারি, সেটা একটা সেন্স বা একটা পারপাস তৈরি করে। এটা বাদে যেই পারপাসগুলো, সেই পারপাসগুলো তো নাই হয়েছে মডার্নিটির। এটা তো হচ্ছে আপনার অনেক কিছু ভুলে যাচ্ছে, আবার অনেক মানে অনেকের নামধাম ভুলে যাচ্ছে। এটা কার রিসার্চ আমার মনে নেই, সম্ভবত ডুরখেম, যে হচ্ছে মডার্নিটির সাথে মানে আত্মহত্যার সম্পর্ক আর কি। মানে ডুরখেম দেখাইছিল যে হচ্ছে মানে তখন তো মেন্টাল হেলথ দিয়েছিল না, যে সুইসাইডাল টেন্ডেন্সি কিভাবে মডার্নিটি কিভাবে সুইসাইডাল টেন্ডেন্সি প্রমোট করছে। ডুরখেম তো আরো অনেক আগের লোক।
তো তিনি ওই সময় দেখতেছেন যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কিভাবে করে হচ্ছে এরকম একটা নতুন ক্রাইসিস তৈরি করতেছে। কারণ ওই যে আপনি আপনি যখন ট্রেডিশনাল সোসাইটিতে আছেন আপনি জানেন যে আপনি আপনার ফাংশনটা কি, মানে আপনি কি করলে আপনি ভালো করছেন, কি করলে আপনি খারাপ করছেন। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই সময় তো আমাদের এই প্রত্যেকটা জিনিসকে রিডিফাইন করতে হইতেছে। কারণ আপনি তো মানে ধরেন আপনার জীবন বা আমার জীবন, আমরা তো আসলে এই জীবনটা তো আসলে আপনাকে যদি আমি 7 বছর আগে জিজ্ঞেস করতাম বা আপনার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়েছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে 2025-এ তুমি কই থাকবা, আমরা কেউই এখন যেখানে আছি এটা প্রেডিক্ট করতে পারতাম না বা এটাকে কোনো কাঙ্ক্ষিত জীবনও মনে করতাম না। এটা আমরা মানে কি বলবো, ধাক্কা খাইতে 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 এই পয়েন্টে এসে পৌঁছেছি। সো আমরা আমাদের মিনিং ক্রমাগত এক্সট্র্যাক্ট করতে হইতেছে, কোনো মিনিং মানে আমাদের জন্য অ্যাসাইন্ড না। এবং এইটারই একটা মানে বাই প্রোডাক্ট বলতে পারেন বা এটার মানে এটার প্রিলুড বলতে পারেন যে যে জিনিসটা খুব বেশি হয়েছে যে আপনার মানে কি বলবো কোনো কমিউনিটি নেই। মানে যেই ছিল মানুষগুলো আগে জেলা শহর থেকে আসতো এদের আমি হিংসা হইতো খুব, যে হইতেছে যে ঈদের মধ্যে এরা ফিরে যায়, তো যখন ফেরে তখন ওই শহরে বাকি সবাই ওই ঈদের সময় ফিরে আসে, অর্থাৎ 4 দিনের 5 দিনের জন্য হলেও ওর একটা বিলঙ্গিং এর জায়গা আছে, ওর একটা ফেরার ঘর আছে। ওই যে মানে ধরেন মহিনের ঘোড়াগুলির ক্রাইসিস হচ্ছে যে মানে সে ওই যে আমি গাই ঘরে ফেরার গানে সে বলতেছে যে হইতেছে যে ওই বটের ধার বা ওই জায়গাগুলো, অর্থাৎ সে তার শৈশব যে জায়গাগুলোতে কাটাইছে ওই জায়গাগুলো এখন এক্সিস্ট করে। বা আমার বাবা যখন আমাকে তার কৈশোরে সে তার যে বড় বোনের বাসা শ্বশুর বাড়িতে থাইকে পড়তো সেই এলাকায় যখন আমি গেছি, আমাকে জায়গা ধরে ধরে 40 বছর পরও দেখাইছে যে এই জায়গায় কুয়াটা ছিল, এখানে এটা ছিল না, এখানে ওইটা ছিল, আমরা এখান থেকে এই কুয়াতে পা ধুয়ে এখান দিয়ে হাইটে যেতাম। মানে ওইটার যেই ওই জায়গাটা এখন এক্সিস্ট করে। কিন্তু ধরেন আমি বড় হয়েছি যে জায়গাগুলো দিয়ে সোসাইটিতে লিমিটেডে, ওই জায়গাগুলোর ওই রকম নাই, ওগুলোর ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে। এবং তাও মোহাম্মদপুরে তাও কিছুটা আছে, মানে আমার তাও কিছুটা আছে আর কি। অনেক জায়গা তো আপনার ধরেন যেগুলো রিয়েল এস্টেট ডেভেলপার আসছে আসছে, মানে আমি তো মেটেরিয়াল জিনিস দিয়ে বলছি যে যেই ঘরটায় আপনি বড় হয়েছেন বা যে রাস্তাটায় আপনি খেলছেন বা যে ছোট ছোট জিনিসগুলো, হয়তো আমি যে কিন্ডার গার্ডেনটাতে পড়ছি ওই কিন্ডার গার্ডেনটা এক্সিস্ট করে না, সো আমার ওই কিন্ডার গার্ডেনে ফিরে যাওয়ার কোনো সিস্টেম নেই হয়তো। সো ক্রমাগত আপনার মানে আপনার কোনো যে ফিরে যাওয়ার জায়গা, যে মানুষ তো মানে জীবিকা একটা যুদ্ধ, কিন্তু সেই জীবিকার যুদ্ধের পরে একটা মানুষ কোথাও একটা ফিরবে, কোনো একটা ঘর, সেটা একটা সেন্স, সেটা সবসময় জায়গা হইতে হবে এমন না। তো আমাদের তো আসলে কোনো মানুষ হইতে পারে, মানে অনেক কিছু হইতে পারে, কিন্তু যেখানে আপনি মনে করেন যে ওইটা আমার জায়গা, আমার খারাপ লাগলে আমার রিট্রিট করতে ইচ্ছা হলে ওই জায়গায় ফিরবো, তো সেই বিলঙ্গিংটা তো নাই। সো এই মুহূর্তে মানুষের মূল চ্যালেঞ্জটা হইতেছে যে আসলে ওই বিলঙ্গিংগুলো কনস্ট্রাক্ট করা, যে বিলঙ্গিংগুলো আমি মানে আমার বানানোর চেষ্টা করা, যাতে করে আমি ওই ফিলিংটা পাই যে আচ্ছা আমি কোথাও একটা ফিরতে পারি, আমি কোথাও একটা যাইতে পারি। কারণ তা না হলে আসলে এই মানে মডার্ন ক্যাপিটালিস্ট দুনিয়া যেভাবে ফাংশন করে তাতে একটা মানুষের সেইন থাকা খুব ডিফিকাল্ট। কারণ টাকা পয়সা মানে ফেম অমুক তমুক এগুলো তো খুব সুপারফিশিয়াল, এগুলো তো আসলে হয়তো আপনাকে একটা সাময়িক মানে ডোপামিনের বুস্ট দেয় বা একটা ইগোর জায়গা থেকে ভালো লাগে, কিন্তু আপনি যখন সরল মনে পড়ে নিজের জীবনটা নিয়ে চিন্তা করেন ওটা কোনো শান্তি প্রোভাইড করতে পারে না। সো এটা আপনি খুবই ঠিকই বলছেন যে বিলঙ্গিং একটা বড় ক্রাইসিস। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় বর্তমানে তোমার জীবনের অর্থটা আসলে তুমি কিভাবে দেখো? খুবই ডিফিকাল্ট। আমি হচ্ছে আসলে এই মুহূর্তে মানে যে আত্মিক জগৎ এবং এই যে মানে দুনিয়াবি যেটা, এটার মধ্যে আসলে এক ধরনের একটা সিনক্রোনাইজেশন কিভাবে করা সম্ভব এবং আদৌ করা সম্ভব কিনা সেইটা একটা মানে যাপনের মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করতেছি। মানে আমি বুঝি যে আমার মানে আত্মিক জগতের জন্য কি প্রয়োজন, কিভাবে থাকলে আমার শান্তি লাগবে, কিভাবে থাকলে আমার অ্যাংজাইটি হবে না, কিভাবে থাকলে আমার মানে আমি হাসি মুখে একটা মানুষের সাথে কথা বলতে পারবো, আমার উত্তেজনা বা বা আকাঙ্ক্ষা বা আপনার কোনো রকম যেই ওই যে ষড়রিপু যেগুলাকে বলে সেগুলা কাজ করবে না। কিন্তু তার সঙ্গে জাগতিকভাবে আমার একটা রোল অ্যাসাইন্ড হয়ে গেছে আমার জন্য, মানে একটা সংসার ধর্ম অ্যাসাইন্ড হয়ে গেছে আমার জন্য যে আমার এটা করতে হবে। তো সেই দুটাকে কিভাবে ব্যালেন্স করা যায় এবং আদৌ করা যায় কিনা সেটার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমি মূলত যাচ্ছি। আর এর বাইরে আসলে আমি মানে কি বলবো মানে হিউম্যান নেচার কি বা মানে মানুষ আসলে কি পারে কি পারে না, মানুষ কেমন, এই মানুষ কেমনের যে এক্সপ্লোরেশনটা, এই এক্সপ্লোরেশনটা কি বলবো ফার্স্ট পার্সনে করার চেষ্টা করতেছি, ঠিক পড়ার মধ্য দিয়ে না, মানে নিজেকে নৈর্ব্যক্তিকভাবে অ্যাসেস করার মধ্য দিয়ে যে আমি যে ভুলগুলা করি সেই ভুলগুলা কেন করি, কি করলে আমি আসলে ওই যে যেটা মানে লালন বলতেছে মনের মানুষ বা
মানে বাউল অর্থে বলতে মনের মানুষ, মানে আপনি আপনার যেই ভার্সন, খুব গোদাভাবে যদি বলি, খুব এসেনশিয়ালাইজ করে যদি বলি, যে আপনি আপনার কল্পনার যে হাইয়েস্ট বা বেস্ট ভার্সনটা হইতে চান, সেটা রিচ করার যে চেষ্টাটা, সেই চেষ্টাটার মধ্যে টু সাম এক্সটেন্ট আসি। তবে সেটা খুবই, মানে সেটা খুবই বিক্ষিপ্ত আর কি, মানে সেটা বারবার করে, মানে কি বলবো, পথচ্যুত হইতে হয় আর কি। মানে বিশেষত যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, এই সময়ের মধ্যে ওই ওই জায়গাটা, ওই কামনেসটা বজায় রাখা খুবই ডিফিকাল্ট। ওইটা কিভাবে আরো বেশি করে করা যায়, কিভাবে করে আসলে সহজ কথা বলতে গেলে বিচলিত না হয়ে বা ফলের কথা চিন্তা না করে নিজের কাজটা মনোযোগ দিয়ে করে ওই কাজের মধ্য থেকে এক ধরনের আত্মিক শান্তি খুঁজে পাওয়া যায়, সেই চেষ্টাটার মধ্যে আমি টু সাম এক্সটেন্ট আছি। তোমার দেখা তোমার দেখা এবং তোমার প্রিয় কয়েকটা পলিটিক্যাল সিনেমা। 3টা বাজতে বলা হয়, একটা হচ্ছে রেডস, একটা হচ্ছে আপনার এই ব্রেভার্ট, আর একটা হচ্ছে কালবেলা।